আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আল্লাহর রহমতে প্রত্যেকে খুবই খুবই ভালো আছো। আজকের অর্গানিক কেমিস্ট্রি একদম প্রথম ক্লাসে চলে আসলাম। কি অবস্থা সবাই, কেমন আছো তোমরা সবাই? আমাকে ঠিকঠাক মতো দেখতে পারতেছো কিনা, আমার পেছনে থাকা স্ক্রিনের লেখাগুলো ঠিকঠাক মতো বোঝা যাচ্ছে কিনা, অর্থাৎ অল ক্লিয়ার হয়েছে কিনা একটু কাইন্ডলি তাড়াতাড়ি কমেন্ট সেকশনে জানিয়ে দিবা। আমরা কিন্তু ক্লাসটা খুব শীঘ্রই শুরু করতে যাচ্ছি। সুতরাং আজকে আমাদের টোটাল হচ্ছে মিশনের 5টা ক্লাস। একটা সারপ্রাইজিং ক্লাস তো হচ্ছে তোমাদের সিয়াম ভাই এসে নিয়ে যাবে ইনশাআল্লাহ, বাট টোটাল ক্লাস তো হচ্ছে 5টা। এই 5টা ক্লাসের মধ্যে প্রথম ক্লাসের টপিক হচ্ছে আজকে যে ভাইয়া দাঁড়া এটা একটু ঘুরাই নেই এই পাশে। আচ্ছা ঠিক আছে, এবার দেখো প্রথম ক্লাসটা হচ্ছে ধরো হচ্ছে আজকের ক্লাসের টপিকের নামটা কি আসলে। আজকের ক্লাসের টপিক নাম হচ্ছে জীবাশ্ম জ্বালানি, এটা একটা টপিক। আর একটা হচ্ছে হাইড্রোকার্বন। অর্থাৎ তোমাদের যদি বইটা থাকে, তোমাদের কাছে যদি বইটা থাকে, প্রথমেই যদি কেমিস্ট্রি বইটা খুলো, প্রথমেই যদি রসায়ন বইটা খুলো, প্রথমেই দেখতে পারবা জীবাশ্ম জ্বালানি নামে একটা টপিক রয়েছে। এখন আমি তোমাদেরকে প্রথমেই বলে দিব যে জীবাশ্ম জ্বালানির যে টপিকটা, সেটা থেকে কিন্তু শুধুমাত্র পরীক্ষার মধ্যে এমসিকিউ আসবে, অনলি এমসিকিউ। সুতরাং এখান থেকে প্রচুর পরিমাণ এমসিকিউ সলভ করতে হবে আমাদেরকে। নাম্বার 2 যদি বলি হাইড্রোকার্বন, হাইড্রোকার্বন থেকে যেটা হবে সেটা হচ্ছে এমসিকিউ আসবে, এবং এটার সাথে সাথে ক নাম্বার এবং খ নাম্বার প্রশ্ন আসবে পরীক্ষার মধ্যে ইনশাআল্লাহ। সো আমরা আজকে এমন ভাবে পড়বো, পরীক্ষার মধ্যে এমসিকিউ কোন জায়গা থেকে দিক আমার কোনো ম্যাটার না, আমার কোনো দেখার ব্যাপার না। সো যেখান থেকেই দিক না কেন আমি যাতে উত্তর করতে পারি। নাম্বার 2 হচ্ছে এখান থেকে হাইড্রোকার্বন থেকে, যেমন সেদিন একজন প্রশ্ন করলো ভাইয়া বেনজিনকে আসলে অ্যারোমেটিক হাইড্রোকার্বন কেন বলা হয়ে থাকে। সো এই বেনজিনকে অ্যারোমেটিক হাইড্রোকার্বন কেন বলা থাকে সেটাও আজকে আসলে সলিউশনটা দেখবো। আমি একটু দেখি আসলে আমার এখানে একটু লোডিংটা নেই, আমি একটু দেখি আমাকে আমি ঠিকঠাক মতো দেখতে পারতেছি কিনা। আমার সামনে একটা ল্যাপটপ, সো ল্যাপটপের মধ্যে বেসিক্যালি তোমাদের কমেন্ট গুলো পড়ি। আসলে অলরেডি তোমরা 110 জন জয়েন করে ফেলেছো মাশাআল্লাহ। সুতরাং তোমাদের সামনে কি বইটা আছে, তোমরা কি আমাকে ঠিকঠাক মতো দেখতে পারতেছো? আমি একটু কমেন্ট সেকশনটা একটু আমি দেখতে চাই আসলে। আসলে কমেন্ট সেকশনটা না দেখলে কেমনে কি আসলে। সো আমি যদি বলি আমি আসলে কি করতেছি এখানের মধ্যে, একটু কমেন্ট সেকশনে কমেন্ট গুলো এই সাইড দিয়ে দেখার চেষ্টা করি। সো সবার কমেন্ট তো আসলে পড়তে পারবো না, সো যাদেরই কমেন্ট পড়তে পারি না, কমেন্ট এখনো লোডিং, আসলে আমি স্টিল কারো কমেন্ট দেখতেছি না। বাট একটা কষ্ট করে কাজ করবেন, সেটা হচ্ছে কষ্ট করে তোমার বন্ধু বান্ধবী শ্বশুর শাশুড়ি বউ জামাই যাই থাক না কেন একটু কষ্ট করে ইনভাইট দিয়ে ডেকে নিয়ে আসো। বড় ফারদিন ভাইয়া ক্লাসটা শুরু করে দিয়েছে, আমরা ক্লাসটা ওই যে দেখো আমার মেয়ে অলরেডি আমাকে ডাকতেছে আসলে যে বাবা আমিও ক্লাস করবো। ক্লাস শেষে যারা থাকবেন তাদেরকে আজকে দেখাবো না, এখন ও আসলে এমনি তাকায় তাকায় ক্লাসটা দেখতেছে আসলে। যাই হোক, এখন আমরা যেটা করতে চাই সেটা হচ্ছে আমরা ক্লাসটা শুরু করতে চাই। হ্যাঁ, কেন আসলে আমরা তোমার তোমার কমেন্টটা দেখতে পাচ্ছি না জানি না, এটা লাইভ ক্লাসে লোডিং নিচ্ছে আসলে বারবার। যাই হোক, সো অনেকেই দেখতে পাচ্ছি এখানের মধ্যে শিখা ইসরাত নূপুর, তারপরে সিয়াম, তারপরে শাফিন, তার পরবর্তীতে হচ্ছে শাফিন আহাদ আহমেদ। একটা কাজ করেন বাবা আপনারা, সেটা হচ্ছে নাফিস খানম, আমি রাইসা সানজিদা, তারপরে হচ্ছে রিয়া রাহা, যারা যারা সালাম দিচ্ছ সবাইকে একসাথে জানাচ্ছি ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু। একটা কথা বলবো সেটা হচ্ছে কষ্ট করে বন্ধু বান্ধব সবাইকে ইনভাইট করেন, চলেন আমরা শুরু করি। তো আজকে আমাদের ক্লাসের যদি প্রথম টপিকের নাম বলি সেটা হচ্ছে জীবাশ্ম জ্বালানি। আমি আগে বলে দিছি জীবাশ্ম জ্বালানি আপনি ক্লাসটা কিভাবে নোট করবেন। আই রিপিট, আমি ক্লাসে কি কি পড়াচ্ছি সেই জিনিসগুলো এমন ভাবে নোট করবেন যাতে আপনাকে ভবিষ্যতে গাইড খুলতে না হয়, আপনাকে ভবিষ্যতে যাতে টেস্ট পেপার খুলতে না হয়। এই এক নোটের ভিতরেই যাতে গাইড, টেস্ট পেপার, বিগত বছরের প্রশ্ন সব হয়ে যায়। বেশি বেশি কিছু বলবো না, পরে বলবে ভাইয়া সবাই তো আমরা নোট সাবমিট করলাম, সবাই তো একই পড়া সাবমিট করলাম, তো আপনি তাকে দিলেন পুরস্কার আমাকে কেন দিলেন না। এই ক্ষেত্রে আমি বলবো তোমাদেরকে একটা সহজ সোজা সাপটা কথা, সেটা হচ্ছে আমি যা পড়াবো সুন্দর করে নোট করবা, নিজের মতো করে নোটটা নিজের মতো করে সুন্দর, সর্বোচ্চ পরিমাণ সুন্দর করতে হবে। কেমন A4 সাইজের পেপারে করবো কিনা, করলে সব থেকে ভালো। আরেকটা কাজ, ক্যাম স্ক্যানার দিয়ে ছবি তুলবেন, তাহলে লেখাটা পরিষ্কার হয়। যত বেশি পরিষ্কার আপনি জিতার সম্ভাবনাটা তত বেশি আসলে। তো এবার চলেন আমরা আসলে ভিতরে চলে যাই পড়াশোনা। প্রথমে দেখেন, প্রথমে ক্লাসের টপিকে দেখেন, আমরা যদি টপিকে বিসমিল্লাহ বলে শুরু করি, আল্লাহ আমাদেরকে পুরো ক্লাসটা জুড়ে আসলে ক্লাস করার সময় দিক। আমি বলে দিই 1 ঘন্টা ম্যাক্সিমাম সময় নিব এই দুইটা টপিক পুরোপুরি কমপ্লিট করার জন্য ইনশাআল্লাহ। সো প্রথমে দেখো, প্রথম টপিকটার নাম হচ্ছে জীবাশ্ম জ্বালানি। জ্বালানি বানানটা ভুল হয়ে গিয়েছে। দেখেন আমার সাথে একটু ক্লাস করেন, জীবাশ্ম জ্বালানি জিনিসটা কি বা কি জিনিস বুঝায় আসলে চিন্তা করেন।
একটা সময় ছিল যখন পৃথিবীর বুকে ডাইনোসর ছিল, বা তার আগেও হয়তো বা কিছু ছিল, বা তেলাপোকা ছিল। তো ডাইনোসররা একটা সময় হলো কি, বাহিরের উল্কাপিণ্ড এসে যখন পৃথিবীকে আঘাত করলো, ডাইনোসররা মাটির নিচে চলে গেছে। তো দীর্ঘ সময় ধরে ডাইনোসর বলেন, মাটির নিচে যখন গাছপালা চলে যায়, সেই জিনিসগুলো দীর্ঘকাল ধরে মাটির নিচে থাকতে 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 একটা সময় তেলে কনভার্ট হয়ে যায়। ধরেন এটা হতে পারে পেট্রোলিয়াম তেল অথবা যে কোনো তেল। এই যে মাটির নিচে, এই যে দেখছেন একটা জিনিস, যে আমি আপনাদের জন্য এই ছবিটা রেখেছি, যে ডাইনোসরের ছবি, দেখেন মাটির নিচে আছে। তো এরা কি কঙ্কাল হয়ে গলে যায়? এদের কি কোনো কিছু হয় না আসলে? উত্তর হচ্ছে না বাবা, উত্তর হচ্ছে না। অলমোস্ট 200 জন জয়েন করে ফেলছো, মাশাআল্লাহ। তো যাই হোক, এখন দেখো এখানের মধ্যে দেখো, এখানের মধ্যে দেখো মাটির নিচে, এটা কিন্তু মাটি, মাটির নিচের ভাগের কঙ্কাল গুলো দেখতেছো, মাটির নিচের দিকের কঙ্কাল গুলো। চলো এবার আমরা সংজ্ঞাটা একটু বোঝার চেষ্টা করি। বলছে বহু প্রাচীন কালের উদ্ভিদ। প্রাচীন কেন? কারণ প্রাচীন কাল না হলে বর্তমান কালের মাটিটাটি কি, মাটির নিচে কি গাছপালা যাবে? উত্তর হচ্ছে না। এখন তো গাছপালা সব উপরে, হতে হবে অনেক আগে। বলছে প্রাচীন কালের উদ্ভিদ এবং প্রাণী। উদ্ভিদ মানে কি? উদ্ভিদ মানে হতে পারে গাছপালা, যেতে পারে। প্রাণী মানে আসলে স্পষ্ট ভাবে বোঝানো হচ্ছে ডাইনোসরের কথা। বুঝতে পারছেন কিসের কথা? ডাইনোসরের কথা বোঝানো হয়েছে। ডাইনোসর, হ্যাঁ, নাসর বান্দা, ডাইনোসর। তো এদের মৃতদেহ ধ্বংসাবশেষ মাটির নিচে পাওয়া যায়, তাকে জীবাশ্ম বলে। তার মানে মাটির নিচে যখন আপনি ডাইনোসরের কিছু পাবেন অথবা গাছপালার কোনো কিছু পাবেন, এটাকে আসলে কি বলা হবে? সহজ খাঁটি বাংলায় জীবাশ্ম বলে। ওই যে বলেন না ভাইয়া, নোট করব কোথায়, কি আসবে পরীক্ষায়, দাগায় রাখেন। এই জীবাশ্ম জ্বালানিটা দাগায় রাখেন। আমি বলবো না কোথায়, আপনাদেরকে বুঝে নিতে হবে, নয়তো বা নোটের মহত্ব কই থাকলো। আমি দেখতে চাই তোমাদের মধ্যে কম্পিটিশন। এখানে প্রায় অলমোস্ট 200 জন স্টুডেন্ট ক্লাস করতেছে, 200টা নোট চাই। আমি যাতে কনফিউজড হয়ে যাই, আমি কাকে উইনার করব? টপ ক্লাস, যাতে বাংলাদেশের সব থেকে বেস্ট নোটগুলো জৈব যৌগে তোমাদের হাত ধরে আসে। আর কিছু বলতে চাই না। তো এই যে দেখো, এটা আসলে প্রশ্ন কি আসতে পারে, ক নাম্বার প্রশ্নে আসতে পারে, জীবাশ্ম কাকে বলে, এটা তাহলে বুঝতে পারছি। তো 2 নম্বরে দেখো, কয়লা, প্রাকৃতিক গ্যাস, পেট্রোলিয়াম, যেগুলো আমরা জ্বালানি হিসেবে ব্যবহার করি, সেগুলো জীবাশ্ম রূপে মাটির নিচ থেকে পাওয়া যায়। তো বানান টানানে একটু মাঝে মাঝে ভুল হতে পারে, আমি টাইপিং করেছি তো একটু ভুল হয়ে যেতে পারে। তো এটা একটু ঠিকঠাক করে নিও। দেখো, মাটির নিচে কখনো কয়লার কথা শুনেছ? মাটির নিচে কয়লা পাওয়া যায়, তোমরা শুনেছো? ওই যে দিনাজপুর বা অন্য কোনো জায়গা, ওই যে বলে না যে মাটির নিচে খুঁড়ে কয়লা পাওয়া গিয়েছে। ওই যে তোমরা কি হচ্ছে কেজিএফ চ্যাপ্টার 1 বা চ্যাপ্টার 2 মুভিগুলো দেখেছিলা, যেখানে মুভির মধ্যে হচ্ছে কয়লা মানে মাটি খুঁড়ে, হ্যাঁ, মাটি খুঁড়ে টুড়ে কয়লা তুলে, আসলে কি তুলে? কয়লা। 204 জন মাশাআল্লাহ হয়ে গেছে আজকের ক্লাসের মধ্যে, মাশাআল্লাহ। তো দেখো ভালো করে খেয়াল করো, কয়লা, প্রাকৃতিক গ্যাস, তার পরবর্তীতে পেট্রোলিয়াম। কয়টা জিনিস? 3টা জিনিস। এটা মনে রাখবো কিভাবে? মনে রাখবা আর্জেন্টিনার বিশ্বকাপ জিতেছিল কয়বার? 3বার। তো মনে রাখবা বিশ্বকাপ গুলো মাটির নিচে এখনো পুঁতে গেছে বা জমা হয়ে গেছে। আমিও আর্জেন্টিনা ব্রাজিল দুইটা এখানে মনে রাখবা। এটা কয়টা জিনিস? 3টা। 1 নম্বর জিনিস কয়লা, 2 নম্বর জিনিস হচ্ছে প্রাকৃতিক গ্যাস, 3 নম্বর জিনিস হচ্ছে পেট্রোলিয়াম। কয়লা, প্রাকৃতিক গ্যাস, পেট্রোলিয়াম। আই রিপিট, কয়টা জিনিস? এই 3টা জিনিস আমরা মাটি থেকে তুলে নিয়ে আসি। এগুলো কই থেকে আসে বাবা বলতো? এইগুলো আসে হচ্ছে এই যে দেখো, ডাইনোসরের শরীর থেকে, বিভিন্ন যে গাছপালা থাকে, এগুলো চাপা পড়তে 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 একটা সময় কি হয়, হয় তার ভবিষ্যৎ, তার ফিউচারটা কি? ফিউচার হয় কয়লা, নয়তোবা প্রাকৃতিক গ্যাস, নয়তোবা হচ্ছে পেট্রোলিয়াম। 3টা জিনিস, 3টা জিনিস, 3টা জিনিস, 3টা জিনিস, 3টা জিনিস, 3টা জিনিস। এবার যদি আমি একটু রিপিট করি, তোমরা একজন প্রশ্ন পড়ছো এমসিকিউ কিভাবে পড়বো, এমসিকিউ কিভাবে পড়বো আসলে। এই যে উত্তর এখন আমার কাছে দেখে নাও, উত্তর আমার কাছে দেখে নাও। এই যে প্রশ্ন, তার মানেটা কি দেখো। প্রশ্ন হচ্ছে জীবাশ্ম জ্বালানি কোনটি? ভালো করে রিপিট পড়ছি, জীবাশ্ম জ্বালানির টপিক, জীবাশ্ম জ্বালানি 3টা পাইছি, উত্তর পাইছি। তার পরপরই আমরা বিগত ওই রিলেটেড প্রশ্ন সলভ করব, কত রকমের প্রশ্ন আসতে পারে। বুঝতে পেরেছো বাবারা? তো দেখো, এটার উত্তরটা একটু কমেন্টে বলো। এটা আমি কি, আমি তো পারি না, আমি তো বুড়া হয়ে গেছি বাবা, বয়স হয়ে গেছে। একটু বলো না উত্তর কি হবে, বলো। জীবাশ্ম জ্বালানি নিচের কোনটি? একটু উত্তরে তাড়াতাড়ি বলো। আমি অলরেডি বলে দিছি, অলরেডি বলে দিয়েছি। মাশাআল্লাহ 211 জন স্টুডেন্ট। তাড়াতাড়ি, আমি একটু সরে গেলাম, তোমরা একটু তাড়াতাড়ি বলে ফেলো, তোমরা একটু তাড়াতাড়ি বলে ফেলো বাবা।
যে কতজন, বলো 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 বলো, তোমরা একটু তাড়াতাড়ি বলো। ভেরি গুড, যারা যারা উত্তর দিচ্ছ, অনেকেই উত্তর দিচ্ছ, এখানের মধ্যে অনেকেই উত্তর দিয়ে দিচ্ছ মাশাআল্লাহ। সুতরাং এখানের মধ্যে উত্তর হবে, একটু আগে আমরা পড়ছি তিনটা জিনিস তিনটা জিনিস তিনটা জিনিস, একটা হচ্ছে কয়লা, আরেকটা হচ্ছে প্রাকৃতিক গ্যাস, আরেকটা পেট্রোলিয়াম। তার মানে এখানে উত্তর সবগুলো। এমসিকিউ ঠিক এভাবে পড়তে হবে, এমসিকিউ ঠিক এভাবে পড়তে হবে। পরেরটা দেখো, এই যে বাংলাদেশে কি কখনো ভাইয়া জীবাশ্ম জ্বালানি পাওয়া গিয়েছে? উত্তর হচ্ছে হ্যাঁ। লাস্ট টাইম দেখো বাংলাদেশের কোথায়, আসলে বাংলাদেশের কোথাও কি তেল তোলা হয়? না, তেল আসলে ওইরকম পাওয়া যায় না। সৌদি আরবে দেখো না, যে সৌদি আরব থেকে কেরোসিন তেল আসে বা তেল জাতীয় জিনিসপত্র আসে, তেল আসে, তেল। সো রিপিট, এই দেখো বাংলাদেশের হরিপুর, এই যে দেখো বাংলাদেশের হরিপুর গ্যাস ক্ষেত্রে প্রাকৃতিক গ্যাসের সাথে পেট্রোলিয়ামও পাওয়া গেছে। দেখো, এই জীবাশ্ম জ্বালানির মূল উৎস হচ্ছে জীবদেহ, তাই এই সকল জীবাশ্মের মূল উপাদান হচ্ছে কার্বন এবং কার্বন যৌগ। একটা জিনিস তোমাকে এখানে বুঝতে হবে, বাংলাদেশের কোন জায়গাটাতে পাওয়া গেছে? আই রিপিট, হরিপুর। কোথায় আমি জানি না, হরিপুরটা কোন জায়গায়, তোমরা কি জানো? আমি জানি না, আসলে আমি বাংলাদেশের সব জায়গায় তেমন একটা চিনি না। তো আমি উত্তরবঙ্গের তো রংপুর, লালমনিরহাট, এই পাশে আমার বাসা, ওই এলাকাগুলো চিনি। হরিপুর আসলে আমি চিনি না, জানি না কারো বাসার আশপাশে হরিপুর আছে কিনা। বাট মনে রাখতে হবে, সেটা হচ্ছে বাংলাদেশের হরিপুরে। কোথায়? হরিপুরের গ্যাস ক্ষেত্রে প্রাকৃতিক গ্যাসের সাথে। তার মানে এটা একটা প্রশ্ন আসতে পারে, বাংলাদেশের কোথায় পাওয়া গিয়েছে, মনে রাখতে হবে। আমি যেখানে স্টার চিহ্ন দিচ্ছি। সো এই সকল যে শরীরের মধ্যে থেকে যেগুলো পাচ্ছেন, যে ভাই এই যে মাটির নিচ থেকে যেগুলো পাচ্ছেন, এগুলোর মূল উপাদান হচ্ছে দুইটা, একটা হচ্ছে কার্বন আর একটা হচ্ছে হাইড্রোজেন। একটা হচ্ছে কার্বন আর একটা হচ্ছে হাইড্রোজেন। তাহলে আমি এখানে কি করব? কার্বন এবং কার্বন সম্পর্কিত যৌগ, মানে কার্বন সম্পর্কিত যৌগ মানে কার্বন এবং হাইড্রোজেন। আশা করি এতটুকু বুঝতে পারছেন। নেক্সট টপিকটাতে যাই। বাংলাদেশের কোন এলাকাতে পেট্রোলিয়াম পাওয়া গেছে? বলো এবার। রূপপুর, ঢাকা, দিনাজপুর, হরিপুর। বলো দেখি। রূপপুর আর হরিপুর নাম দুইটা কনফিউজিং না? পরীক্ষার মধ্যে তোমাকে কনফিউশনে কিন্তু ফেলতে পারে। কোনটা হবে কেউ বলতে পারবা? কেউ বলতে পারবা? কেউ বলতে পারবা? একটু আমি আমি নিচে নামিয়ে যাচ্ছি, তোমরা একটু বলো দেখি। বলো বলো বলো, তাড়াতাড়ি তাড়াতাড়ি, একটু এটা তাড়াতাড়ি কমেন্টে উত্তর করে দাও বাবা, তাড়াতাড়ি এটা একটু কমেন্টে উত্তর করে দাও। তোমরা উত্তর না করলে আমি কেমনে বুঝবো? বলো 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 বলো, তাড়াতাড়ি একটু বলো। হরিপুর, সেরা 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 সেরা, ভেরি গুড। তার মানে কমেন্টে উত্তর করতে হবে বাবা, কমেন্টে উত্তর করতে হবে। তার মানে এখানের মধ্যে আমি কি করব? দেখো ভালো করে খেয়াল করো, রূপপুর নাকি হরিপুর, কোনটা কোনটা উত্তর কোনটা? উত্তর হচ্ছে ডি, সবাই বলতেছে ডি, তার মানে উত্তর হচ্ছে ডি। তারপরে যদি আমরা চলে যাই পরের টপিক, দেখো প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান। কি পরিমাণ ইম্পর্টেন্ট, কি পরিমাণ ইম্পর্টেন্ট ফর এমসিকিউ বাবা, এটা বলে বোঝানো যাবে না। সো প্রথমেই তোমরা এখানে একটা থুক্কা দিয়ে, একদম চুম্মা দিয়ে এখানে একটা স্টার, ট্রিপল স্টার চিহ্ন দিবা। বুঝছো আমার কথা? এখানের মধ্যে ট্রিপল স্টার, এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। কি প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান, মানে তুমি যে এই যে গ্যাসগুলো মাটির নিচ থেকে তুলতেছো, মাটির নিচ থেকে যে গ্যাসগুলো তুলতেছো, এই মাটির নিচ থেকে যে গ্যাসগুলো তুলতেছে, এগুলোর প্রধান উপাদান কি? প্রধান উপাদান হচ্ছে মিথেন। কি বলছি? মিথেন। মিথেনের সংকেত জানো তোমরা? তোমরা মিথেনের সংকেত জানো? এটা হচ্ছে CH4। তার মানে এই জিনিসটা মাথায় রাখতে হবে যে আমি মাটি থেকে যতগুলো গ্যাস তুলি, এর মধ্যে মেইন, এর মধ্যে হেড, এর মধ্যে সব থেকে বেশি পাওয়া যায় কোনটা? মিথেন। এছাড়া দেখো মিথেনের এই যে দেখো স্ট্রাকচারটা খুবই 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 ইম্পর্টেন্ট। কি পরিমাণ যে ইম্পর্টেন্ট, এটা আমি তোমাকে কিভাবে বুঝাই বাবা, এটা বললেও বুঝবা না পরীক্ষার মধ্যে কিরকম পরিমাণ আসে। দেখো ভালো করে খেয়াল করো, মিথেনে কত পার্সেন্ট? 80%। মুখস্থ, একদম মুখস্থ। রিপিট, ইথেনে 7%, একদম কমে গেছে। দেখছো মিথেনের পরিমাণটা দেখলেই বুঝতে পারবা কি পরিমাণ মিথেন থাকে। ইথেন 7%, মুখস্থ। প্রোপেন 6%, বুঝানোর কিছু নাই, মুখস্থ। বিউটেন 4%, মুখস্থ করার কিছু নাই, মুখস্থ মানে মুখস্থ করতে হবে, বুঝানোর কিছু নাই। সো আইসোবিউটেন 4%, মুখস্থ মুখস্থ মুখস্থ। পেন্টেন 3%। তবে এই যে পার্সেন্টেজের ভিড়ে মনে রাখতে হবে, বাংলাদেশে যদি আমি হিসেব করি, বাংলাদেশে সব থেকে বেশি, আই রিপিট, বাংলাদেশে সব থেকে বেশি পাওয়া যায় মিথেন। এই মিথেনের পার্সেন্টেজ দুনিয়ার বুকে, এই যে 80%, এটা দুনিয়াতে, দুনিয়াতে, দুনিয়া মানে পুরা দুনিয়াতে
মানে সবগুলা কান্ট্রি একসাথে হিসাব করলে। বাট বাংলাদেশে যদি আপনি হিসাব করেন, এই নাম্বারটা হচ্ছে 99.99999%। বুঝেন তাহলে কি পরিমাণ মিথেন বাংলাদেশে পাওয়া যায়। তাহলে প্রশ্ন আসবে প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কি, বাংলাদেশে মিথেনের কত পার্সেন্ট থাকে, ইথেনের কত পার্সেন্ট থাকে, প্রোপেনের কত পার্সেন্ট থাকে, বিউটেনের কত পার্সেন্ট থাকে। এমন ভাবে তোমাদেরকে মুখস্থ করতে হবে, প্রশ্ন পাইছি লিখে দাগানো শেষ, কোনো কনফিউশনে ভুগানো যাবে না, কোনো উত্তর দক্ষিণ পাশে তাকানো যাবে না, রিকোয়েস্ট বাবা। চলো তোমরা কি বুঝতে পারছো, এটা আসলে বুঝানোর কোনো কিছু ছিল না, মুখস্থ জিনিস মানে মুখস্থ। সো আমি যদি পরের পেজে যাই, প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কোনটা বলো। আমি তো এমসিকিউ প্রচুর পরিমাণে তোমাদেরকে প্র্যাকটিস করাবো ক্লাসের মধ্যে, আজকের ক্লাসে মিনিমাম 15 থেকে 20টা প্র্যাকটিস করাবোই। সো দাও এটার উত্তর দাও তো দেখি, তোমরা এটার একটু উত্তর দাও দেখি, তোমরা এটার একটু উত্তর দাও, এটা একটু উত্তর দাও, কমেন্টে একটু উত্তর দিতে হবে, তোমরা একটু উত্তর দাও। ভেরি গুড, এ নাম্বার। তার মানে প্রাকৃতিক গ্যাসের দুনিয়াতে বলো, বাংলাদেশে বলো, যে কোনো জায়গাতে বলো, প্রধান উপাদান কি, মিথেন। এখন আরেকভাবে প্রশ্ন করতে পারে, প্রশ্নটা একটু অন্যভাবে হতে পারে, মানে আপনি মনে করেন না ফারদিন ভাইয়া বোর্ড পরীক্ষায় গিয়ে প্রশ্ন করতেছে, তো বোর্ড পরীক্ষা অন্য কেউ প্রশ্ন করবে, যত রকম ভাবে প্রশ্ন আসতে পারে সেটা বুঝে যান ফারদিন ভাইয়ার কাছে। দেখেন মিথেন এভাবে সংকেত দিতে পারে, CH4, ইথেন C4H6, প্রোপেন C3H8, বিউটেন C4H10, এভাবে অপশন দিতে পারে। পারবো না? অপশন যদি এভাবে আসে পারবো না, পারা উচিত, অবশ্যই পারা উচিত, না পারলে পিটা নিয়ে আসছে তোমার কপালে। দেখো নেক্সট প্রশ্ন, প্রাকৃতিক গ্যাসে প্রোপেন শতকরা কত ভাগ, বলছি না এগুলো প্রশ্ন আসে, প্রাকৃতিক গ্যাসে প্রোপেন, বিউটেন, আইসোবিউটেন, পেন্টেন, হেক্সেন সব লাগবে। কমেন্টে তাড়াতাড়ি উত্তর দাও, একটু কমেন্টে উত্তর দিলে, একটু দেখলে, একটু মানে অ্যাক্টিভিটিস চালাইলে ঘুমটা আসবে না, মানে একটু পরে হ্যাঁ ভাইয়া কত পার্সেন্ট ভাইয়া, ও ভাইয়া এটা জানি কত পার্সেন্ট, এরকম হয়ে যাবে, বুঝছো? একটু কমেন্ট করতে হবে। এই দেখছো প্রমিত ভাইয়া পর্যন্ত এসে উত্তর দিয়ে যাচ্ছে, ম্যাথে পরে সে আসলে পার্সেন্টেজের হিসাবে চলে আসছে, তারই হিসেব নিকেশের জিনিসপত্র। যাই হোক, এখন দেখো প্রোপেনের কথা যদি আমরা বলি, প্রোপেন হচ্ছে বাংলাদেশে থাকবে কত পার্সেন্ট, 6%। আদিত্য ভাইয়া ম্যাথের টিচার হয়ে দেখো কেমিস্ট্রি উত্তর দিয়ে দিল। দেখো তো আমি বলছি না অনেকগুলো এমসিকিউ প্র্যাকটিস করাবো, তুমি বিরক্ত হইলেও প্র্যাকটিস করাবো, যাতে তুমি এখান থেকে এমসিকিউর উত্তর করোই করো, এখান থেকে 10টা এমসিকিউ আসলে 10টাই রাইট করাবো। বাংলাদেশে এ পর্যন্ত প্রাকৃতিক গ্যাস পাওয়া গেছে, বুঝো বাংলাদেশে এই পর্যন্ত শতকরা কত ভাগ প্রাকৃতিক গ্যাস পাওয়া গেছে, উত্তর দাও। বাংলাদেশে কত পাওয়া গেছে, এটা না হয় একটু আগে বুঝলাম দুনিয়ার বুকে পাওয়া গেছে, এবার তোমরা একটু আমাকে বলো বাংলাদেশে কত পাওয়া গেছে, এটা একটু বলো, আমাকে একটু বলো বাংলাদেশে আসলে কত ভাগ পাওয়া গেছে, এটা একটু বলো তো, বাংলাদেশে কত ভাগ পাওয়া গেছে, উত্তর দাও, তাড়াতাড়ি দাও। আমি কিন্তু পড়াই দিছি, এইটা জানার জন্য এই চার্টের গুরুত্ব অপরিসীম। এখান থেকে অলরেডি আমরা 3টা এমসিকিউ প্র্যাকটিস করছি, পরীক্ষায় আসতে পারে পেন্টেনের মান কত, আইসোবিউটেনের মান কত, বিউটেনের মান কত, প্রোপেনের মান কত, নোট করে ফেলবা, খুব সুন্দর করে নোট করবা, যাতে তোমার নোটটাই হয় বাংলাদেশের মানে এই জৈব যৌগ অধ্যায়ের সবথেকে সেরা নোট, বুঝছো? সো এখন দেখো বলছে প্রাকৃতিক গ্যাসে প্রোপেনের শতকরা পরিমাণ কত, আই রিপিট, প্রোপেনের শতকরা পরিমাণ, ভেরি গুড কত পার্সেন্ট, এই প্রোপেন তো দেখাইছি, কি বোকা আমি, বাংলাদেশে হচ্ছে 99.99%, কি বলছি 99.99%। ক্লিয়ার? ভেরি গুড। তারপরে দেখো এটার তো পার্ট গেল, এবার আমরা আসবো এই পার্টটা থেকেও দেখো পেট্রোলিয়ামের উপাদান এবং তাদের পৃথকীকরণ। বিশ্বাস করো বাবা, আমি যখন পড়াশোনা করতাম তখন না আমার একটুও ভালো লাগতো না এই পড়াগুলো, একটু কষ্ট করে তোমাদের ফারদিন ভাইয়ের উপর বিশ্বাস রেখে এই যে এমসিকিউ যেগুলো অনেক লিখা, বাংলা লিখা, একটু নোট করে নাও, একটু দাগায় নাও, এই লাইনগুলো থেকে আসবে, বিশ্বাস করে এই লাইনগুলো থেকে আসবে। দেখো বলছে এখানের মধ্যে প্রথম কথাটা বলছে তোমাকে বলছে পেট্রোলিয়াম। দেখো পেট্রোলিয়াম এখানে সংজ্ঞা আসতে পারে, পেট্রোলিয়াম কাকে বলে, নোট করে নাও, আমি দেখবো কার নোট সব থেকে সুন্দর, সব থেকে অ্যামেজিং। দেখো যে পেট্রোলিয়াম খনি থেকে সরাসরি, হ্যাঁ ও আচ্ছা
দেখো, যে পেট্রোলিয়াম খনি থেকে সরাসরি পাওয়া যায়, মানে যেটা তুমি মাটির নিচ থেকে সরাসরি তুলবা, যেটা তুমি মাটির নিচ থেকে সরাসরি তুলবা, ধরো এটা মাটির নিচ থেকে তুমি হীরা তুলছো, সরাসরি তুলছো, এটাকে তুমি পেট্রোলিয়াম বলতে পারো। যদিও বা হীরা তো তুমি এভাবে তুলবা না, ধরো হচ্ছে তুমি এখানে নিচ থেকে হচ্ছে যে কোনো কিছু, মাটির নিচে তুমি একটা কি বলে একটা কঙ্কাল পাইলা, মাটির নিচে তুমি একটা হচ্ছে গিয়ে তোমার যে কোনো কিছু পাইলা, তুমি কেমিস্ট্রি বইটা খুঁজে পাইলা, তাহলে ওইটাকে আমরা কি বলবো? পেট্রোলিয়াম। বুঝছো? তাহলে পেট্রোলিয়াম কাকে বলবো? অপরিশোধিত। কেন বলছে? মাটির নিচ থেকে তুললে ওইটার সাথে মাটি লেগে থাকে। আই রিপিট, মাটি কি করে বলতো বাবা? লেগে থাকে। যখন তুমি নিচ থেকে যখন এই জিনিসগুলো উপরে তুলবা, তখন গায়ের মধ্যে মাটি লেগে লেগে থাকবে, মাটি লেগে লেগে থাকবে। যদি এটার সাথে মাটি লেগে থাকে জন্য এটাকে বলা হয় অপরিশোধিত তেল অথবা পেট্রোলিয়াম। এটা কিন্তু পেট্রোলিয়াম গ্যাস না, পেট্রোলিয়াম, যেটা মাটি থেকে সরাসরি তুলবা, সরাসরি, মানে তোলার প্রথম ধাপটাকেই বলি আমরা পেট্রোলিয়াম। ক্লিয়ার? তারপরে দেখো এখানের মধ্যে বলছে এই অপরিশোধিত তেল অস্বচ্ছ, কখনো সালফার, এইটা ইম্পর্টেন্ট। দেখো, অস্বচ্ছ তো থাকবেই, কারণ মাটির নিচ থেকে যদি কোনো কিছু তুলো, ওটা তো তোমার প্লেটের মধ্যে কেউ রেডি করে দিবে না, মাটি থাকবে, যার কারণে এটা অস্বচ্ছ। কখনো সালফারের কিছু কিছু যৌগ থাকার কারণে দুর্গন্ধ। একটা কথা বলি তোমাদের, কেমিস্ট্রিতে সালফার পড়ছো না? সালফার, তো সালফারটা কিন্তু এক ধরনের আকরিক বলা হয়। ওই যে গ্রুপ 16 মৌলগুলোকে চ্যালকোজেন বা আকরিক উৎপাদনকারী বলা হয়। সো এই গ্রুপ 16 মৌলগুলো না মাটির নিচের বিভিন্ন যৌগের সাথে সংমিশ্রিত থাকে, বাট বিশেষ করে যদি সালফারটা থাকে, সেটা না কেমন একটা দুর্গন্ধযুক্ত হয়। সালফারের গন্ধটা একটু কেমন জানি টক্সিক টক্সিক টাইপের। বুঝতে পারছো? তো এই যে টক্সিকের কারণে আসলে এটাকে বলা হয়েছে দুর্গন্ধযুক্ত হয়। কি রকম হয়? দুর্গন্ধযুক্ত হয়। কি রকম হয়? দুর্গন্ধযুক্ত হয়। বুঝতে পারছো? এখন এখানে পরবর্তীতে যদি আমরা যাই, দেখো এখানে প্রথমে যেটা তোমাকে পড়তে হবে সেটা হচ্ছে পেট্রোলিয়াম। এখান থেকে এমসিকিউ আসবে না বাবা, যেটা দেখাই দিলাম সেখান থেকে এমসিকিউ আসবে না, শুধু পেট্রোলিয়াম কাকে বলে এইটা আসতে পারে। সো প্রথমত তুমি দেখো এখানের মধ্যে, সেটা হচ্ছে যে এখানে পেট্রোলিয়াম গ্যাস। বুঝো, পেট্রোলিয়াম গ্যাস থেকে যেটা ইম্পর্টেন্ট, ধরো তুমি এইটা মাটির নিচ থেকে সরাসরি তুলেছো, এই যে এই জিনিসটা মাটির নিচ থেকে সরাসরি তুলেছো, যেটাকে আসলে পেট্রোলিয়াম বলা হবে। বুঝছো? যেটাকে কি বলা হবে? পেট্রোলিয়াম বলা হবে। অপরিশোধিত তরল, অপরিশোধিত তেল। তো এইটাকে যখন তুমি হিট করবে, এই যে দেখো এখানে দিয়ে কি করতেছি জানো? এইটাতে একটা তাপমাত্রা দিয়ে হিট দিচ্ছি, এটাতে একটা তাপমাত্রা দিয়ে হিট দিচ্ছি। এটাকে যখন এই তাপমাত্রা দিচ্ছি পাচ্ছি একটা জিনিস, যখন এই তাপমাত্রা দিচ্ছি আবার এই জিনিসটা পাচ্ছি, আবার যখন এই তাপমাত্রা দিচ্ছি এই জিনিস দিচ্ছি। তার মানে ব্যাপারটা এরকম যে ধরো হচ্ছে নিচ থেকে যখন অপরিশোধিত তেলটা তুলবো, এর তাপমাত্রা যখন আমি দিব 0 থেকে 20 ডিগ্রি, এই অপরিশোধিত তেল, তখন আমি পেয়ে যাব এইটা। যদি আমরা আসলে এই জিনিসগুলো কিছু মনে রাখতে হবে, এইগুলো এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। 0 থেকে 20 ডিগ্রি, কি বলছি? কত? 0 থেকে 20 ডিগ্রি। তবে এটার থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এই পেট্রোলিয়ামের কার্বন সংখ্যা আসলে কত, খুবই ইম্পর্টেন্ট। এই কার্বন সংখ্যাগুলো পরীক্ষায় আসে, বিগত বছরের পরীক্ষাগুলোতেও আসছে, যে পেট্রোলিয়ামে কার্বন সংখ্যা কত, 1 থেকে 4, 1 থেকে 4, 1 থেকে 4। বুঝতে পেরেছো আমার কথা? পেট্রোলিয়ামের কার্বনের সংখ্যা কত? 1 থেকে 4। বুঝতে পেরেছো তোমরা? তারপরে দেখো বলছে পেট্রোলিয়ামে শতকরা 2 ভাগ পেট্রোলিয়াম গ্যাস থাকে। অতটা ইম্পর্টেন্ট না, বাট একটু রিডিং পড়লা আসলে, যে পেট্রোলিয়ামে যদি আমি নিচ থেকে পেট্রোলিয়াম তুলি, তার মধ্যে 2% থাকবে পেট্রোলিয়াম গ্যাস। এটা কি ইম্পর্টেন্ট? ওইভাবে কখনো পরীক্ষা আসেনি। যেটা বললাম 1 থেকে 4, এটা ইম্পর্টেন্ট। এই যে এইটা খুবই ইম্পর্টেন্ট, এটাকে আসলে এলপিজি নামে আসলে পরিচিত, রান্না বান্নার কাজে ব্যবহার করা হয়, যেটাকে বলা হয় বেসিক্যালি লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস বলা হয় এলপিজি। তার মানে পেট্রোলিয়াম গ্যাসের আরেক নাম হচ্ছে এলপিজি। খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস পরীক্ষায় আসবে। লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস নামে পরিচিত নিচের কোনটি? চোখ বন্ধ করে উত্তর দিতে হবে, পেট্রোলিয়াম গ্যাস। চোখ বন্ধ করে উত্তর কি দিতে হবে? পেট্রোলিয়াম গ্যাস। কোনো দিকে তাকাতাকি করা যাবে না। তাহলে আমরা যদি এই রিলেটেড কিছু এমসিকিউ সলভ করি, দেখো এখানে প্রশ্ন দিয়ে দিয়েছে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস বলা হয় কোনটি? একটু বলো দেখি, বলো। পেট্রোলিয়াম গ্যাস, পেট্রোল নাকি প্রোপেন নাকি বিউটেন? একটু আগে কিন্তু সলভ করছি, এই যে দেখো পেট্রোলিয়াম গ্যাস নিয়ে কিন্তু একটু আগে পড়ছি। আমি আর কিছু বলতে চাই না, তোমরা একটু উত্তর দাও দেখি। আমি একটু তোমাদের কমেন্টস গুলো একটু দেখি চুপি চুপি।
স্ক্রিনশট, এই যে সরে গেছি, তাড়াতাড়ি নিয়ে নাও, তাড়াতাড়ি নিয়ে নাও বাবা, তাড়াতাড়ি উত্তর দাও। সেরা এখানে নাইজা, তারপর হচ্ছে নিজা জাহান, তার পরবর্তীতে সিয়াম, তার পরবর্তীতে হচ্ছে মোসাম্মদ মুর্তজ বেগম, ফারিহা যারা, তার পরবর্তীতে হচ্ছে আর কে জান্নাতুল ফেরদৌস, তারপরে মিত্রিকা রানী, তারপরে রায়হান উদ্দিন, আর কে কে উত্তর দিচ্ছ? তারপর কাজী কি রাকিব, তুমি কি দুষ্টামি করতেছো ক্লাসে? যারা ফারিয়া যারা, সে তো অনেক উত্তর দিচ্ছে। তারপর সাইফ, তারপরে হচ্ছে সাদিয়া মনি, তারপরে হচ্ছে নাজিব তাবাসসুম, তার পরবর্তীতে নাইম ইসলাম, মাশাআল্লাহ, নাজিবা তাবাসসুম, নাইম ইসলাম, রচনা, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড, সেরা সেরা সেরা। তার মানে একটা জিনিস তোমার এখানে বুঝাই আমি, সেটা হচ্ছে লিকুইফাইড, এটাকে কি বলা হয়? এলপিজি। কোনটাকে বলা হয়? সবাই চোখ বন্ধ করে উত্তর দিচ্ছে এই পেট্রোলিয়াম গ্যাস, পেট্রোলিয়াম গ্যাস, পেট্রোলিয়াম গ্যাস। পরীক্ষা আসবে। নেক্সট পার্ট দেখো, পেট্রোল। এবার আসো, পেট্রোল খায় নাকি মাথায় দেয়? কি করে বলো? পেট্রোল মনে হয় মাথায় দিলে মাথার চুলগুলো সুন্দর হয় না? পেট্রোল মনে হয় মাথায় দেয় আর 3 বেলা মনে হয় খায়, তাই না? না, পেট্রোলটা হচ্ছে এই যে মাঝামাঝি, এই যে দেখো, আমি বলছিলাম না, তেলটাকে যদি আমি এক রকমের হিট দেই, এই যে দেখো ক্রুড অয়েল যেটাকে বলা হয় পেট্রোলিয়াম, সো সেটাকে কি বলবো আমরা বলো তো বাবা? সেটাকে এই যে দেখো গাড়িতে, এই যে দেখো গাড়িতে ব্যবহার করা হয়। সো এইগুলো না তাপমাত্রাগুলো ইম্পর্টেন্ট, এখানের এই তাপমাত্রা একটু মনে রাখবা। এই যে এটা বোর্ড পরীক্ষায় আসা প্রশ্ন, কত তাপমাত্রায় আসলে এটার স্ফুটনাঙ্ক কত। বাট এর থেকে বেশি ইম্পর্টেন্ট যেটা, এগুলো যেহেতু থিওরিটিক্যাল, এটা হচ্ছে কার্বন সংখ্যা থেকে 5 থেকে 10 পর্যন্ত মনে রাখবে। এর আগেটা ছিল 1 থেকে 4, 1 থেকে 4, ক্লিয়ার? এটা হচ্ছে 5 থেকে 10। পেট্রোলিয়ামে 5 ভাগ পেট্রোল থাকে, একটু মনে রাখবা। একে গ্যাসোলিন বলা হয়, খুবই ইম্পর্টেন্ট, খুবই খুবই ইম্পর্টেন্ট, গ্যাসোলিন। এর আগেরটা ছিল এলপিজি, এলপিজি, এটাকে পেট্রোলটাকে গ্যাসোলিন বলে। পেট্রোলকে কি বলে? গ্যাসোলিন বলে, গ্যাসোলিন বলে, গ্যাসোলিন বলে। পেট্রোলকে কি বলে? গ্যাসোলিন বলে, গ্যাসোলিন বলে, গ্যাসোলিন বলে। তার মানে আমরা এখন দেখো নেক্সট প্রশ্ন করি, নিচের কোনটাকে গ্যাসোলিন বলা হয়? উত্তর দাও তাড়াতাড়ি, তাড়াতাড়ি উত্তর দাও। আমি একটু নামগুলো দেখতে চাই, আমি একটু নামগুলো পড়তে চাই, একটু নামগুলো পড়তে চাই। স্লাইডটা কি দিয়ে দিব? তোমরা চাইলে দিয়ে দিবনি, তাড়াতাড়ি করো, বলো দেখি নিচের কোনটাকে। এখন ক্লাস করো বাবা, এখন মনোযোগ দিয়ে ক্লাস করো, তোমরা একটু তাড়াতাড়ি বলো, তোমরা একটু তাড়াতাড়ি উত্তর দিতে হবে তো বাবা। যদি না উত্তর দাও তাহলে আমি কিভাবে আসলে হচ্ছে গিয়ে তোমার হচ্ছে গিয়ে বুঝবো যে তোমরা বুঝতে পারছো কি পারো নাই আসলে। বলো 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 বলো, তোমরা কি বুঝতে পারছো? বলো। ভেরি গুড ভেরি গুড, সেরা সেরা। তার মানে সবাই জানো এটাকে কি বলা হয় বলো তো? এটাকে আসলে পেট্রোল বলা হয়। কি বলা হয়? পেট্রোল বলা হয়। কি বলা হয়? উত্তর হচ্ছে পেট্রোল বলা হয়। কথা ক্লিয়ার? কথা কি বোঝা গেছে? উত্তর হ্যাঁ। চলো আমরা নেক্সট টপিকে যাই। তারপরে দেখো ন্যাপথা, ন্যাপথা নিয়ে আমরা পড়াশোনা করি। ন্যাপথাতে বলা হয়েছে এর স্ফুটনাঙ্ক কত? 71 থেকে 120 ডিগ্রি। এটা একটু পড়বা বাবা, একটু রিডিং পড়বা। যেমন ন্যাপথা আসলে এখানে পাওয়া যায়, এই যে দেখো, এই যে এই জায়গাটাতে তাপ দিতেছো, এই স্টেটটাতে আসলে ন্যাপথা ভাবছো। এর এইগুলো রিডিং পড়বা একটু। বাট এখানে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে এই যে দেখো 7 থেকে 14 পর্যন্ত। এর কার্বন সংখ্যা ন্যাপথাতে কত? 7 থেকে 14 পর্যন্ত। আর দেখো পেট্রোলিয়ামের শতকরা 10 ভাগ ন্যাপথা থাকে। ন্যাপথার কি আলাদা কোনো নাম আছে? উত্তর হচ্ছে না। তাহলে এখান থেকে আসলে নামকরণ যেহেতু নয়, নামকরণ নিয়ে প্রশ্ন আসলে আসার সম্ভাবনাটা নিতান্তই কম। এখান থেকে যেটা প্রশ্ন আসতে পারে সেটা হচ্ছে যে এদের কার্বন সংখ্যাটা কত? 7 থেকে 14। কার্বন সংখ্যা কত? 7 থেকে 14। কার্বন সংখ্যা কত? 7 থেকে 14। কার্বন সংখ্যা কত? 7 থেকে 14। হ্যাঁ, তারপরে এর স্ফুটনাঙ্ক 71 থেকে 120। এই স্ফুটনাঙ্ক 71 থেকে 120, এটা আমার মুখস্থ করার পালা চলে গেছে, তোমাদেরকে একটু কষ্ট করে মুখস্থ করে নিতে হবে। বুঝতে পারছো? বাট বইয়ের মধ্যে যেভাবে ডিটেইলস করে লেখা দেয়া আছে বা লিখে দিয়েছে, এভাবে কইরেন না। এভাবে করলে আপনার লস আছে, কারণ আপনি এত পড়ার মাঝখানে ভুলেই যাবেন যে কোনটা কি আসলে। তো চলো তারপরে আসো কেরোসিন। কেরোসিন দেখছো তোমরা? কেরোসিন মনে হয় খাইতে খুব মজা না? হ্যাঁ, কেরোসিন মনে হয় খাইতে খুবই মজা লাগে, তাই না? কেরোসিন মনে হয় খাইতে খুবই মজা লাগে, তাই না? কেরোসিন খায় না মাথায় দেয়? বলো তো বাবা, কেরোসিন কি করে? খায় নাকি মাথায় দেয়? কোনটা করে বলো, তোমরাই বলো। কেরোসিন আসলে করেটা কি? কেরোসিন দেখো, ওই যে আমরা পেট্রোলিয়ামটা পাইলাম, পেট্রোলিয়ামের দেখো এইটা আসলে বোর্ড পরীক্ষায় গত বছর অর্থাৎ 2024 সালে বোর্ড পরীক্ষায় আসছে।
বোর্ড, আমার বোর্ডের নামটা মনে নাই বাবা, আমি সলভ করছিলাম প্রশ্ন, এইটা আমি পেয়েছি কত সালে, 2024 সালে, জানি না কোন বোর্ড, বাট এটা এসেছে। কোনটা এসেছে ভাইয়া, এই যে দেখো এই অংশ মানে কেরোসিনের স্ফুটনাঙ্ক কত, এভাবে সরাসরি রেঞ্জ দিছে 121 থেকে 170, 120 থেকে 160, বা 40 থেকে 60, অথবা 30 থেকে 60, এরকম করে রেঞ্জ দিয়ে দিয়েছে। অর্থাৎ এইটা তোমার পরীক্ষার জন্য এই বছর গুরুত্বপূর্ণ। গত বছর যেহেতু বোর্ড পরীক্ষা এসেছে, এবার অন্য কোনো বোর্ডে আসতে পারে, মুখস্থ করে ফেলো। এদের হাইড্রোকার্বনের সংখ্যা 7 থেকে 16, এটা একটু মনে রাখবা। এটা 13 থেকে 16 ভাগ কেরোসিন থাকে। সো এইটা একটু ইম্পর্টেন্ট। এই যে দেখো জেড ইঞ্জিনে ব্যবহার করে পেট্রোলিয়ামের এই অংশ, মানে কেরোসিনটাকে জেড ইঞ্জিনে ব্যবহার করা হয়। সো অনেকে মনে করতে পারো ভাই জেড ইঞ্জিন তো অনেক স্মার্ট একটা জিনিস, এতে কেন আসলে, একে দরকার হলে সরিষার তেল দেন, আপনি এর কেরোসিন তেল দিচ্ছেন কেন, তাই না? সো ব্যাপারটা এরকম না। সো ব্যাপারটা হচ্ছে জেড ইঞ্জিন যেটা বুম 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 করে যায়, যেটা আকাশের মধ্যে গেলে চারপাশে শব্দতে থাকা যায় না, অনেক উপরে যায়। সো সেইটাতে কি কি দেয়া হয়, কেরোসিন। খুবই ইম্পর্টেন্ট, কারো মাথার উপর মধ্যেই থাকবে না যে ভাই কেরোসিন তেল না বাসার মধ্যে আমরা ন্যাম্পো ধরাইতে ব্যবহার করি, বুঝছো? এটা মাথায় আসতে পারে না? অবশ্যই আসতে পারে। সো এই জিনিসগুলো অবশ্যই মাথায় রাখতে হবে। সো বুঝতে পারছি। সো এরপরে দেখো ডিজেল, ডিজেল থেকে কি কি মনে রাখতে হবে ভাইয়া, ডিজেলের স্ফুটনাঙ্কটা এই পর্যন্ত তেমন কোনোবার পরীক্ষায় আসেনি, মনে রাখবেন যে যেহেতু কেরোসিনটা গত বছর চলে এসেছে, ডিজেলটা চলে আসতে পারে, সুতরাং এইগুলো নিয়ে হেলাফেলা কইরেন না। তাহলে যে অংশে এই যে এইটা একটু মনে রাখবেন, কার্বন সংখ্যা 17 থেকে 20, যানবাহনের এই যে দেখো দ্রাবক হিসেবে যানবাহনের জ্বালানি, এগুলো একটু রিডিং করবেন, এগুলো একটু কি করবেন, রিডিং করবেন। আমি যেইগুলো এভাবে বক্স করে দিব, এভাবে বক্স, যেগুলো আমি এভাবে বক্স করব, সেইগুলো মনে করবেন আপনাদের এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট, যেগুলো আমি কি করব, বক্স করব। বুঝতে পেরেছো আমার কথা? যেগুলো বক্স করব সেইগুলো পরীক্ষার জন্য বেশ গুরুত্বপূর্ণ। এরপরে যদি আমি দেখি প্যারাফিন মোম, ওয়াও, এটা শেষই হচ্ছে না, তোমাদের কত জ্বালা দেখছো, কতগুলো মুখস্থ করতে হবে। এর স্ফুটনাঙ্ক 271 থেকে 370, তেমন একটা আসেনি। তো আমি যখন বলবো তেমন একটা আসেনি, আবার একদম গা ছাড়া দি, উফ, বেঁচে গেলাম ভাইয়া। তাহলে আসলে এটা না পড়লেই মনে হয় আমার জন্য শ্রেয়, পরীক্ষায় গিয়ে দেখবেন কমন পাইছেন, বুঝছেন? সো পড়বেন, রিডিং পড়বেন। এই অংশের কার্বনের মান 20 থেকে 30, তেমন একটা পরীক্ষায় কখনোই আসেনি। প্যারাফিন মোমের এই যে দেখো এইটা অনেক আসে, এই যে দেখো প্যারাফিন মোম টয়লেটিস এবং ভ্যাসলিন তৈরিতে ব্যবহার করা হয়। টয়লেট্রিস এবং ভ্যাসলিন তৈরিতে ব্যবহার করা হয় নিচের কোনটা, প্যারাফিন মোম। প্যারাফিন মোম, এটা আবার বাসার মধ্যে যে মোমটা ধরান, বাসার মধ্যে যে মোমটা ধরান সেই মোমটা না, সেই মোমটা আসলে না। বুঝতে পেরেছো আমার কথা? তারপরে লাস্ট ওয়ান দেখো পিচ। পিচ ওই যে তোমরা কি হচ্ছে আলকাতরা চিনো, তোমরা কি আলকাতরা চিনো, আলকাতরা অথবা পিচ, এটা চিনো? তোমরা কি আলকাতরা অথবা পিচ দেখেছো? বলো তোমরা, তোমরা বলো, তোমরা কি আসলে আলকাতরা অথবা পিচ দেখেছো? বলো 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 বলো, তোমরা কি আলকাতরা অথবা পিচ দেখেছো? তোমরা কি আলকাতরা অথবা পিচ দেখেছো কখনো? সো এই আলকাতরা বা পিচ হচ্ছে এই বিখ্যাত সেই জিনিস। দেখো এই যে দেখো ওই আলকাতরা যেটা রাস্তা তৈরিতে ব্যবহার করা হয়। সো একটা জিনিস মনে রাখতে হবে তোমাকে, খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে তুমি মাটির নিচে থেকে যে পেট্রোলটা তুলতেছো, ওই পেট্রোলকে যদি কখনো তুমি 340 ডিগ্রি তাপমাত্রা দিতে পারো, তাহলে সেটা আলকাতরা হয়ে যাবে। সো এই হাইড্রোকার্বন হচ্ছে এদের সংখ্যা 30-এর বেশি, এটা ইম্পর্টেন্ট না, বাট রাস্তা তৈরিতে পিচ তৈরিতে আলকাতরা যেটা লাগে সেটাই আসলে বেসিক্যালি এটা। বুঝছো? বুঝছো? এই তোমরা কি এই পর্যন্ত ক্লিয়ার? তোমরা কি এই পর্যন্ত ক্লিয়ার? তাহলে বলো, আমাদের প্রথম টপিকটা পড়া মোটামুটি শেষ। চাইলে অনেকগুলো এমসিকিউ রাখতে পারতাম, বাট এই যে রিলেটেড কিছু এমসিকিউ আমি যেটা করব, তোমাদের এখন ক্লাস শেষে কিছু প্র্যাকটিস এমসিকিউ দিয়ে দিব। যাও প্র্যাকটিস এমসিকিউ দিব, তোমরা ওই প্র্যাকটিস এমসিকিউ গুলো দেখবা যে তোমরা কি পারো কিনা, না পারলে গ্রুপের মধ্যে দিয়ে দিবা। বুঝতে পেরেছো আমার কথা? এই রিলেটেড কি করব, তোমাদের গ্রুপের মধ্যে আমার যদি পক্ষে সম্ভব হতো বাবা, আমি তোমাদের পরীক্ষা নিতাম যে এই লাইনগুলো থেকে আসবে, এই লাইনগুলো থেকে আসবে। আমার তো নেওয়া সম্ভব না, ব্যস্ততা অনেক বেশি, যার কারণে আমি তোমাদের জন্য যেটা করতে পারি, এই রিলেটেড যতগুলো দেখালাম, এই যতগুলো দেখালাম, এই জিনিসগুলো থেকে আমি তোমাদের জন্য এমসিকিউ দিতে পারি প্র্যাকটিস করার জন্য। তোমাদের কি লাগবে একটু গ্রুপে, যখন ফেসবুক, এখন তো সময় কম, ফেসবুকে স্ক্রলিংটা একটু কম কইরেন বাবা,
বুঝছেন? সো স্ক্রলিংটা একটু কম করলে যেটা হবে সেটা হচ্ছে আপনার জন্য লাভ, একটু এই সময়টা পড়াশোনার পিছনে দিবেন। সো ফেসবুকে যদি কখনো ঢুকেও যান তখন যেটা করবেন, আমি যদি আপনাদেরকে সাজেশন মূলক কিছু এমসিকিউ আপনাদেরকে দেই এই গ্রুপের মধ্যে, উঠাই উঠাই দেখবেন ফারদিন ভাইয়া যেগুলো পড়িয়েছে সেখান থেকে আসতেছে কিনা, আমি পারতেছি কিনা। আচ্ছা ফারদিন ভাইয়া তো এটা বলেছিল, এটা বুঝতে একটু সমস্যা হচ্ছে, আচ্ছা একটা পোস্ট দিয়ে ফারদিন ভাইয়াকে জিজ্ঞেস করি যে ভাইয়া আপনি তো পড়িয়েছিলেন, আমি কেন জানি এই লাইনটা বুঝতেছি না, আমি আসি, আমি বুঝাই দিব, আই সয়ার, আমি ইনশাল্লাহ বুঝিয়ে দিব বাবা। কেউ গ্রুপে পোস্ট করছে হয়তো বা মাঝখানে অনেক বাচ্চা কাচ্চা এখন হচ্ছে মোটামুটি অনেক সমস্যা দিয়ে 30 জনের মতো বলা চলে এখন উত্তর পাওনি, কারণ এই পাশের ব্যস্ততার কারণে, তাদের উত্তরটাও ইনশাল্লাহ দিয়ে দিব। বাট যেটা তোমাদেরকে করতে হবে সেটা হচ্ছে অবশ্যই প্র্যাকটিস করতে হবে, বুঝছো? বুঝতে পেরেছো আমার কথা? বুঝতে পেরেছো আমার কথা? ভেরি গুড, ভেরি গুড, সেরা সেরা সেরা। তো চলো আমরা এখন হাইড্রোকার্বন যাই। হাইড্রোকার্বন মানেটা কি বাবা? হাইড্রোকার্বনকে আজকে ভাঙচুর করে ফেলবো। দেখো তো, আমি যদি তোমাকে কখনো বলি ভাই বোন, ভাই বোন, আচ্ছা ভাই বোন মানে কি বুঝায়? এখানে কয়জন আছে তুমি বলো? ভাই বোন যখন আমি তোমাকে শব্দটা দিব তখন এখানের মধ্যে কয়জনকে এক্স্যাক্টলি আমি তোমাকে বুঝাবো, তুমি একটু বলো তো। ভাই বোন যখন আমি শব্দটা দেখবো তুমি চোখ বন্ধ করে বুঝবা যে ভাইয়া এখানে একজন আছে ভাই এবং আরেকজন আছে বোন, এই দুইজন আছে এখানে, ভাইয়া এখানে দুইজন আছে ভাই আর বোন। ঠিক একইভাবে হাইড্রোকার্বনও দুইজন ভাই বোনের মতো। দুইজন কিসের মতো? যদিও বা ভাই বোনের মতো না, তারা এত থাকে তাদেরকে আমরা বলতে পারি বোন জামাইয়ের মতো। বুঝতে পেরেছো? দেখো হাইড্রো, দেখো কি সুন্দর, দেখো এখানের মধ্যে দেখো বলে না যে তোর নাম আমি হচ্ছে গিয়ে তোমার দেখবা আগে নাম থাকবে এরকম যে ধরো হচ্ছে ফারদিন, আস্তে আস্তে দেখবা দেখবা বর্তমান যুগে জামানা এমন আসছে ফারদিন, কিছুদিন পর দেখবা নাম হয়ে গেছে ফারদি, তারপরে ইভলিউশনের মাধ্যমে তার নাম নাকি ফার্দ, তারপরে নাকি নাম হয়ে গেছে ফার, তারপরে নাম হয়েছে ফা, তারপর নাম হয়েছে এফ এফ এফ। বুঝছো? তো ব্যাপারটা হচ্ছে এইরকম যে আমরা এখানের মধ্যে যে এই যে হাইড্রো কথাটা আছে এটা আসলে আসছে হাইড্রোজেন থেকে, শর্ট করে ফেলছি আমরা, যে আছে না অনেককে বন্ধু বান্ধবকে শর্টকাটে ডাকি, আসলে ব্যাপারটা হাইড্রোকার্বনের ওইরকম শর্ট করে দিছে, হাইড্রোজেন বিশাল বড় না। বুঝছো? তো এই এই যে হাইড্রোজেন বাবাজি, অসহায় বাবাজি, দেখো হাইড্রোজেন এ হচ্ছে জামাই টাইপের, আর এই যে কার্বন, কার্বন মানে এর নামটা পুরাটাই রাখছে। বুঝছো? বুঝছো? এই যে দেখো, তার মানে হাইড্রোজেন আর কার্বন যদি তুমি দেখো ঝাপাই পড়ো না আবার সবসময় যে হাইড্রোজেন কার্বন দেখলেই আমি মনে হয় এটা একটা জৈব যৌগ। যেমন আমি তোমাকে বলি ভাইয়া আপনি বলেন তো H2CO3 এখানের মধ্যে কি আছে ভাইয়া? আচ্ছা ভাইয়া এখানে তো হাইড্রোজেনও আছে, ভাইয়া এখানে তো কার্বনও আছে, তাহলে এটা কি হাইড্রোকার্বন? না। হাইড্রোজেন আর কার্বন দেখে ঝাপাই পড়েন না যে ভাই ইস কি মজা একটা হাইড্রোজেন আর কার্বন পাইছে, না, এখানেও কিছু লিমিটেশন আছে, এখানেও কিছু আসলে সীমাবদ্ধতা আছে। বুঝতে পেরেছো? সুতরাং কি কি সীমাবদ্ধতা এইগুলো তোমাদের বইয়ে দেয়া নাই, বাট আমি একটু জাস্ট টাচ দিলাম, হাইড্রোজেন এবং কার্বন দেখলে ঝাঁপিয়ে পড়া যাবে না। বোঝা গেছে? তাহলে এখানের মধ্যে যেটা করব সেটা হচ্ছে হাইড্রোজেন এবং কার্বন রিলেটেড। যেমন আমি এখানে বলতে পারি CH4 মিথেন, হাইড্রোজেন এবং কার্বন আছে, এটা একটা হাইড্রোকার্বন। তার মানে হাইড্রোজেন এবং কার্বন সমন্বিত যে যৌগগুলো তার ম্যাক্সিমাম গুলো হচ্ছে হাইড্রোকার্বন। আই রিপিট, হাইড্রোজেন এবং কার্বন এদের রিলেটেড যে যৌগগুলো রয়েছে তাদের সমন্বিত যে যৌগগুলো রয়েছে 100টায় 100টা না, ম্যাক্সিমাম যৌগগুলো হচ্ছে হাইড্রোকার্বন। সো আমি এখানের মধ্যে বলতে পারি ভাইয়া C2H6 এটা কি হবে? উত্তর হচ্ছে ভাইয়া এটা একটা হাইড্রোকার্বন। আমি আবার যদি বলি C4H8 এটা একটা হাইড্রোকার্বন। সো আমরা যদি সংজ্ঞা জানি তাহলে এই যে দেখো আমি তোমাদের জন্য বোঝার সুবিধার্থে সংজ্ঞাটাও লিখে রেখেছি। হাইড্রোকার্বন হচ্ছে হাইড্রোজেন এবং কার্বন সমন্বিত যৌগ। আমি বোর্ড থেকেই বের হয়ে গেলাম। এখন দেখো এখানের মধ্যে কিছু উদাহরণ দিয়েছি, সেটা হচ্ছে হাইড্রোকার্বন মানে এই যে দেখো কার্বন এবং হাইড্রোজেন ছাড়া দুই চোখে কিছু দেখে না, হাইড্রোজেন এবং কার্বন ছাড়া কিছু দেখে না, হাইড্রোজেন কার্বন ছাড়া দুই চোখে কিচ্ছু দেখে না, আধার দেখে। বুঝতে পেরেছো আমার কথা? সো হাইড্রোজেন এবং কার্বন সমন্বিত যে যৌগগুলো রয়েছে সেইগুলোকে কি বলবো? সেইগুলোকে আমরা বলবো হাইড্রোকার্বন। সো পরীক্ষায় যদি কখনো চলে আসে নিচের হাইড্রোকার্বন কোনটা, যদি এরকম অপশন দিত কার্বন ডাই অক্সাইড, সালফার ডাই অক্সাইড, কার্বনিক অ্যাসিড, তারপরে দিল হচ্ছে CH4, কোনটা হাইড্রোকার্বন বলো?
বলো তো পরীক্ষায় এরকম একটা অপশন দিছে, এটা যদিও বা আমি আসলে খুব সহজ জন্য অ্যাড করি নাই। বলো তো এই চারটার মধ্যে হাইড্রোকার্বন কোনটা, তোমরা একটু বলো তো, তোমরা একটু বলো তো বাবা। এই যে চারটা, কার্বন ডাই অক্সাইড, সালফার ডাই অক্সাইড, কার্বনিক অ্যাসিড এবং মিথেন, এটার মধ্যে হাইড্রোকার্বন কোনটা? চোখ বন্ধ করে তো ওই হাইড্রোজেন এবং কার্বনকে খুঁজতে হবে তোমাকে। তো এখানের মধ্যে যদি তুমি খুঁজো তাহলে কোনটা আসলে হাইড্রোকার্বন বলো তো, তুমি বলো তো বাবা এখানের মধ্যে হাইড্রোকার্বন কোনটা আসলে? ভেরি গুড, উত্তর দিয়ে দিছে অলরেডি সাজিদ মনে হয়, তারপর হচ্ছে নাফিস উত্তর দিয়ে দিয়েছে, তারপরে হচ্ছে রায়হান উত্তর দিছে। আচ্ছা ঠিক আছে, উত্তরগুলো পড়তে গেলে চোখটা নিচে নেমে যায়, এমনি নিচে নেমে যায়, যার কারণে আসলে বেশি একটা কমেন্টের দিকে তাকাতে পারি না, বুঝছো? মনে হইতে পারে ভাই তুই এভাবে পড়াচ্ছে, ওই এমনে দেখে কেন, এমনে দেখেন কেন ভাই, আমার দিকে তাকান, তোমার দিকে এখানে মাঝে মাঝে কমেন্ট দেখি আসলে, বুঝছো? সো যাই হোক, এখানে উত্তর হচ্ছে CH4। কি? CH4। কি হবে উত্তর? উত্তর হচ্ছে CH4। কি হবে উত্তর? উত্তর হচ্ছে CH4। আচ্ছা ভেরি গুড। তারপরে দেখো একটা জিনিস মনে রাখবা, হাইড্রোকার্বনে জিনিসপত্র হচ্ছে দুইটা থাকে, হাইড্রোজেন এবং কার্বন। এইটা কেন দিছি এভাবে? বইয়ের মধ্যে এভাবে দেয়া নেই, বইয়ের মধ্যে জঘন্য ভাবে দেয়া আছে, যেটা আপনার মনে রাখবে থাকবে না। আই সরি টু সে বাবা, এই জিনিসটা বইয়ের মধ্যে খুবই বাজে ভাবে এমন ভাবে লেখা আছে, আপনাদের মাথার মধ্যে ঢুকবে না, ঢুকলেও ভুলে যাবেন বাবা। সো দেখেন, প্রথমে দেখেন হাইড্রোকার্বন, আমি এইটা দেওয়ার কারণটা কি? এইটা দেওয়ার কারণ হচ্ছে একটা জিনিস দেখেন, হাইড্রোকার্বনকে প্রথমে কয় ভাগে ভাগ করা যায়? উত্তর হচ্ছে ভাই এই যে এক ভাগে, আর হচ্ছে দুই ভাগে। এই এক ভাগটাকে আবার এক ভাগে আবার দুই ভাগে ভাগ করা যায়, এইটাকে আবার এক ভাগে এবং দুই ভাগে ভাগ করা যায়। মানে এটা ভাই মানে পূর্বপুরুষ থেকে এসে চলেছে এরকম ব্যাপারটা এরকম। তার মানে আপনি আসলে এখানেই শেষ হইলে আপনারা এত কিছু মুখস্থ করতে হইতো না। তার মানে হাইড্রোকার্বন যদি ভাগ হয় দুই ভাগ, হাইড্রোকার্বনকে কখনো ভাগ হইতে গেলে দুই ভাগ। তার মানে যদি হাইড্রোকার্বনের কখনো আমি শ্রেণীবিন্যাস পড়ি, আমাকে যদি বলে এক্স একটা হাইড্রোকার্বন, একে কয় ভাগে ভাগ করা যায়? দুই ভাগ। ওয়াই একটা হাইড্রোকার্বন, একে কয় ভাগে ভাগ করা যায়? দুই ভাগ। জেড একটা হাইড্রোকার্বন, একে কয় ভাগে ভাগ করা যায়? দুই ভাগ। মানে হাইড্রোকার্বনের গোষ্ঠীগুলোই এরকম, হাইড্রোকার্বনের গোষ্ঠীগুলোই এরকম, তাদেরকে সবসময় দুই ভাগে ভাগ করা যায়। এই যে দেখো প্রথম ভাগে দুই ভাগ, একে ভাগ করা যায় না, এর ভাগ নাই, শেষ। কিন্তু একে দেখো আবার ভাগ করছে এক ভাগে দুই ভাগে, এর ভাগ করা যায় না, শেষ। এর ভাগ হইলে দুই ভাগ, না হইলে ভাগাভাগি নাই, ভাগ হইলেই দুই ভাগ, নাইলে ভাগাভাগি নেই। কথা বুঝছো? কথা বুঝছো? আমাদের ক্লাসে দেখছো আইসিটি বল জাকি ভাইয়াও চলে আসছে। হ্যাঁ, জাকি ভাইয়াও চলে এসেছে। জাকি ভাইয়া কিন্তু অনেক সুন্দর সুন্দর রান্না করে, বুঝছো? জাকি ভাইয়া এত সুন্দর সুন্দর রান্না করে, কিন্তু আমি অফিসে গেলে সে আমার খাবারটা খেয়ে ফেলে। সে কখনোই তার খাবার, একদিন মনে হয় শুধুমাত্র খাওয়াইছিল তোমাদের জাকি ভাইয়া, বুঝছো? খুবই সুন্দর আইসিটি পড়ায়, কিন্তু ওই ভাইয়া যে এত সুন্দর রান্না করে ভাই, তোমরা দেখবা যে এনটিভি বিভিন্ন টিভিতে রান্না করে দেয় বাবা, বুঝছো? কিন্তু আমাদেরকে আপন মনে করে না, আমাদেরকে রান্না বান্না খাওয়ায় না আসলে। যাই হোক, ঠিক আছে। সো চলো আমরা কয় ভাগে ভাগ করবো এই জিনিসটা বুঝতে হবে, দুই ভাগে দুই ভাগে দুই ভাগে। সো প্রথম পার্টটা যদি দেখি, হাইড্রোকার্বনকে প্রথম দুই ভাগ হচ্ছে, একটা হচ্ছে অ্যালিফেটিক হাইড্রোকার্বন, আর একটাকে বলবো অ্যারোমেটিক হাইড্রোকার্বন। এই পার্টটা থেকে শুধুমাত্র মনে রাখবা, এই পার্টটা থেকে শুধুমাত্র মনে রাখবা ক নাম্বার আসবে এবং খ নাম্বার আসবে এবং এমসিকিউ আসবে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট, এটা নিয়ে আমরা আলোচনা করব। এটা যেহেতু ডিভাইড এখানে শেষ, এটা রেখে দাও। অ্যালিফেটিক অ্যারোমেটিক, অ্যালিফেটিক অ্যারোমেটিক, অ্যালিফেটিক অ্যারোমেটিক মুখস্থ করে ফেলো। হাইড্রোকার্বন দুই প্রকার, অ্যালিফেটিক অ্যারোমেটিক, অ্যালিফেটিক অ্যারোমেটিক, অ্যালিফেটিক অ্যারোমেটিক। অ্যারোমেটিককে কোনো মানে ভাগে ভাগ করা যায় না, মানে আপাতত তোমাদের বইয়ে পর্যন্ত মনে রাখো অ্যারোমেটিককে কোনো ভাগে, হেটারোসাইক্লিক, সাইক্লিক অনেক কিছুই আছে, আপাতত মনে রাখো অ্যারোমেটিক যৌগকে কোনো ভাগেই ভাগ করা যায় না। সো এটাকে আমরা ভুলে যাই। এই অ্যালিফেটিক যৌগটাকে সুন্দর ভাগে আবার ভাগ করা যায়। এই যে দেখো এইটা একটা ভাগ, এই যে এখানে একটা ভাগ আছে, দেখবা এই যে দেখো, এটাকে বলা হয় মুক্ত শিকল হাইড্রোকার্বন, আরেকটাকে বলা হয় বদ্ধ শিকল হাইড্রোকার্বন। অর্থাৎ হাইড্রোকার্বনকে কয় ভাগে ভাগ করা যায়? দুই ভাগে, একটা হচ্ছে অ্যালিফেটিক আর একটাকে বলা হয় অ্যারোমেটিক। তাহলে হাইড্রোকার্বনটাকে আসলে দুই ভাগে ভাগ করা যায়, অ্যালিফেটিক এবং অ্যারোমেটিক। সো অ্যালিফেটিক হাইড্রোকার্বনটা যেটা হয়েছে সেটা হচ্ছে মুক্ত শিকল হাইড্রোকার্বন এবং বদ্ধ শিকল হাইড্রোকার্বন। বদ্ধ মানে কি বা মুক্ত মানে কি আমি একটু বুঝাই। দেখেন, মুক্ত শিকল মানে কি, দুই পাশ এভাবে খোলা থাকবে, দুইটা সাইড এভাবে খোলা থাকবে, খোলা। যেমন আমি একটু উদাহরণ দেই, মুক্ত শিকলে এরকম দেখো,
CH3 CH2 CH3। দেখো এ কিন্তু পুরো একটা রশির মতো, টান দিলে রশির মতো, এ কিন্তু গোল না, বদ্ধ মানে কি, আমি একটা উদাহরণ দিই তাহলে দুইটা পার্থক্য বুঝতে পারবা। ধরো এই যে এটা হচ্ছে বন্ধ, তুমি একটা জিনিস খেয়াল করো, এটা কিন্তু বন্ধ, এই যে দেখো বন্ধ, বুঝতে পারছো, এই ভিতরটা কিন্তু বন্ধ। তাহলে কোনো একটা জৈব যৌগ যদি এরকম হয়, বন্ধ হয়, তাহলে সেটাকে বলা হয় বদ্ধ শিকল। আর যদি এরকম খোলা হয়, দেখো এরকম কিন্তু খোলা, এটা কিন্তু চারপাশে বন্ধ না। এছাড়াও যদি আমি তোমাকে আরেকটা উদাহরণের সাহায্যে বুঝাই, যে ভাই আসলে আপনি যদি বলেন CH3 CH2 CH2 CH3, এটাও কিন্তু বন্ধ না, কিন্তু আপনি যদি এখানে খেয়াল করেন 1 2 3 ধরেন 4, এই ধরেন হচ্ছে 5, এই যে এটা কিন্তু বন্ধ, ভিতরটা বন্ধ, জাস্ট বুঝেন, নামগুলো পরে পড়বো। সো এই অ্যালিফেটিক হাইড্রোকার্বনটাকে কয় ভাগে ভাগ করছি? দুই ভাগে। একটাকে বলবো আমরা মুক্ত শিকল, মুক্ত অবস্থায় থাকবে, আর একটা থাকবে এরকম বন্ধ অবস্থায়। কিভাবে থাকবে? বন্ধ অবস্থায়। তার মানে একটা মুক্ত অবস্থায়, আরেকটা বন্ধ অবস্থায়, একটা মুক্ত অবস্থায়, আরেকটা থাকবে কোন অবস্থায়? বন্ধ অবস্থায় থাকবে। সুতরাং একটা জিনিস এখান থেকে মাস্টার, মানে একদম বাবা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে বদ্ধ শিকলের আরেকটা নাম আছে অ্যালিসাইক্লিক যৌগ। কি যৌগ? অ্যালিসাইক্লিক যৌগ। যেমন আমি তোমাদেরকে আগে থেকে বলে আসছি যে আমার নাম ফারদিন, আমার দাদার বাড়িতে আমার নাম জয়, আর আমার নানার বাড়িতে আমার নাম তাসফিয়া। বুঝছো? 3 জায়গায় নাম হচ্ছে 3 রকম। তার মানে ব্যাপারটা কি দাঁড়াইলো? তার মানে ব্যাপারটা দাঁড়ালো আমি একটাই মানুষ, বিভিন্ন রকমের নাম হতে পারে, একটাই মানুষ, বিভিন্ন রকমের নাম হতে পারে। সো একইভাবে বদ্ধ শিকলের একটা সুন্দর নাম হচ্ছে অ্যালিসাইক্লিক, আলিফ লাইলা ওই রকম টাইপের, এলি দিয়া মনে রাখবা, এলি এলি অ্যালিসাইক্লিক 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 অ্যালিসাইক্লিক। তার মানে এখান থেকে একটা জিনিস শিক্ষা নেওয়ার আছে, যাহা কিছু বন্ধ তাহা কিছুই সাইক্লিক। সাইকেল চালাইছো, এখানের মধ্যে তোমাদেরকে একটা জিনিস বুঝাই, একটা জিনিস বুঝো, বদ্ধ যদি কখনো আসে, ওই সকল যৌগের নামের প্রথমে সাইক্লো থাকবে, বুঝছো? সাইক্লিক, সাইক্লো। যেমন এইটাতে 4টা কার্বন আছে, বিউটেন হইতো, বাট বদ্ধ থাকার কারণে এটার নাম হয়ে যাবে সাইক্লোবিউটেন। এটার নামের প্রথমে দেখো, এই যে দেখো 3টা কার্বন আছে, সরি 5টা কার্বন আছে, পেন্টেন হইতো, বাট যেহেতু বদ্ধ আসলে এটার নাম হয়ে যাবে সাইক্লোপেন্টেন। এইগুলো নিয়ে নামকরণ নিয়ে চিন্তা করেন না, জাস্ট একটু মনে রাখেন বদ্ধ শিকল হইলে সাইক্লো হয়, বদ্ধ শিকল হলে সাইক্লো হয়, বদ্ধ শিকল হলে সাইক্লো হয়। এই জিনিসটা একটু মনে রাখতে হবে। কি বলছি? বদ্ধ হলে সাইক্লো হয়, বদ্ধ হলে সাইক্লো হয়, বদ্ধ হলে সাইক্লো হয়। সো চলো, এই মুক্ত শিকল তো বুঝতে পারছো, মুক্ত শিকলের শ্রেণী বিভাগটা পড়লে বুঝতে পারবা। অনেকক্ষণ ধরে একটা এমসিকিউ সলভ করি না, চলো। এলিসাইক্লিক হাইড্রোকার্বন কোনটাকে বলা হয়? বলো বলো দেখি, এটার উত্তরটা তোমরা একটু জানাও আমাকে, এটার উত্তরটা তোমরা একটু আমাকে জানাও তো দেখি বাবারা, তোমরা একটু উত্তরটা জানাও যে এলিসাইক্লিক হাইড্রোকার্বন কোনটাকে বলা হয়? এলিসাইক্লিক হাইড্রোকার্বন কোনটাকে বলা হয়? এলিসাইক্লিক হাইড্রোকার্বন কোনটাকে বলা হয়? এলিসাইক্লিক হাইড্রোকার্বন কোনটিকে বলা হয়? বলো, তোমরা বলো, তোমরা একটু বলো, একটু বলো, তাড়াতাড়ি বলো। এলিসাইক্লিক হাইড্রোকার্বন, একটু কমেন্টে তাড়াতাড়ি, আরে অনেককে বলতেছি, সেরা 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 সেরা, তাড়াতাড়ি বলো বাবা, এগুলো বোর্ড পরীক্ষায় আসা প্রশ্ন, আমি তো বোর্ড দেয়া দিয়ে আসলে টাইপিং করতে অনেক সময় লাগে, তাহলে দিলে হয়তো বা নেক্সট চেষ্টা করবো বোর্ড দেওয়ার জন্য। সো একটু তাড়াতাড়ি বলো তো, আমি একটু পানি খেয়ে নেই। তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো। ভেরি গুড, ভেরি গুড, সেরা সেরা সেরা। তার মানে এটাকে বলা হয়, এই যে দেখো, এই যে দেখো, বদ্ধ শিকলকে বলা হয়। ভেরি গুড। যারা যারা বি নাম্বারটা উত্তর দিয়েছো তারা সঠিক উত্তর দিয়েছো, একটু আগে আমি বারবার পড়িয়ে দিয়েছি। তারপরে যদি আমরা আসি, দেখো এই যে আমরা বললাম মুক্ত শিকলটাকে আবার দুই ভাগে ভাগ করা যায়, একটাকে বলি সম্পৃক্ত মুক্ত শিকল, আর একটাকে বলি অসম্পৃক্ত মুক্ত শিকল। আমরা একটু আগে থেকে আসতেছিলাম, একে ভাগ করছি দুই ভাগে, অ্যালিফেটিক, অ্যারোমেটিক, ভাগ করা যায় না, শেষ। সো একটা হচ্ছে মুক্ত শিকল, আর একটা হচ্ছে বদ্ধ শিকল। সো মুক্ত শিকলটাকে দুই ভাগে ভাগ করা যায়, একটা সম্পৃক্ত আর একটাকে
অসম্পৃক্ত বলবো। সম্পৃক্তকে ইংরেজিতে বলা হয় স্যাচুরেটেড, আর অসম্পৃক্তকে বলা হয় আনস্যাচুরেটেড। বুঝছো? সো এই সম্পৃক্ত কোনগুলো? অ্যালকেন, এটাকে বলি সম্পৃক্ত। অ্যালকিন এবং অ্যালকাইনকে বলি আসলে অসম্পৃক্ত। এইগুলো নিয়ে মাথা ঘামানোর কিছু নেই, আমরা নেক্সট স্লাইডে দেখবো। দেখো, বদ্ধ শিকল হাইড্রোকার্বনের কিছু নামকরণ জানা শিখা দরকার। এবং লাস্ট যদি বলি মুক্ত শিকল যারা, সবসময় মনে রাখবা মুক্ত শিকল সম্পৃক্ত 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 মুক্ত শিকল হচ্ছে অ্যালকেন যারা, যারা হচ্ছে অ্যালকেন। কিভাবে চিনবো অ্যালকেনকে? এরকম একটা সাধারণ সংকেত CnH2n+2, এটা হচ্ছে অ্যালকেনের সাধারণ সংকেত। আপাতত একটু বলে দিলাম, অনেকে হয়তোবা চিনো অ্যালকেন। আর অসম্পৃক্ত হাইড্রোকার্বন হচ্ছে কারা? যারা হচ্ছে অ্যালকিন এবং অ্যালকাইন। অ্যালকিন, অ্যালকিন ও অ্যালকাইন, এগুলো আমরা এমসিকিউ আরো ভালো করে শিখবো। এমসিকিউ এ আমরা এটা নিয়ে অনেকগুলো এমসিকিউ প্র্যাকটিস করব বাবা। বুঝছো? বুঝছো আমার কথা? সো অ্যালকিন এবং অ্যালকাইনের সাধারণ সংকেতটাও আশা করি তোমরা পারো, বাট না পারলেও প্যারা নাই। যখন আমরা ডিটেইলসে অ্যালকেন পড়বো, অ্যালকিন পড়বো, অ্যালকাইন পড়বো, ওইটার সাথে কানেক্টেড হয়ে এই অপশনগুলো যখন আসবে, সম্পৃক্ত মানে অ্যালকেন, সম্পৃক্ত মানে অ্যালকেন, সম্পৃক্ত মানে অ্যালকেন, অসম্পৃক্ত মানে অ্যালকিন এবং অ্যালকেন। বুঝতে পেরেছো? মুখস্থ রাখতে হবে বাবা, এইগুলো মুখস্থ রাখতে হবে। এই চারটা যে আমি তোমাদেরকে দিলাম মুখস্থ রাখতে হবে। তারপরে দেখি, আচ্ছা এমসিকিউ এ আগে যাওয়া যাবে না। বদ্ধ শিকল যারা আছে, বদ্ধ শিকল, পেজটা কেমন হয়ে গেল তাই না? আচ্ছা ঠিক আছে, হলুদ পেজ নিলে কেমন লাগে? না, সাদা পেজই নেই, দুষ্টামি না করি। চলো দেখো, বদ্ধ শিকল। সো বদ্ধ শিকলের যদি বলি, বদ্ধ শিকল, বুঝছো? এটা একটু নোট করে নাও। বুঝছো? বদ্ধ শিকলের নাম যদি তোমরা শিখতে চাও, নাম, নাম খুবই সহজ, খুবই সহজ। প্রথমে জাস্ট ফার্স্টে শুধুমাত্র কি করবা জানো? নামের ফার্স্টে শুধুমাত্র সাইক্লো অ্যাড করবা। কি অ্যাড করবা? সাইক্লো। বদ্ধ শিকলের নামের শুরুতে কি অ্যাড করবা? সাইক্লো অ্যাড করবা। কেমন কেমন আমি তোমাদেরকে একটু শিখিয়ে দেই। যেমন আমি তোমাদেরকে বলতে পারি, এখানের মধ্যে কার্বন সংখ্যা আছে, এই যে দেখো 3টা, দেখো 3টা কার্বন আছে, বাকিগুলো সব হাইড্রোজেন দিয়ে ভরপুর। তো এখানের মধ্যে দেখো কার্বন সংখ্যা কয়টা? 1টা, 2টা, এই যে একটা 3টা। তার মানে 3টা হওয়ার কারণে আমরা তো জানি 3 কার্বন হলে প্রোপেন বলা হয়। বাট যেহেতু এটা একটা বদ্ধ, এই যে দেখো বদ্ধ জায়গাটা, বদ্ধ থাকলে সামনে শুধু সাইক্লো অ্যাড করব। তার মানে এখানে কি হবে? সাইক্লো হবে। বুঝছো? আরেকটা নাম দেখাই, আরেকটা নাম দেখাই। ধরো 4টা কার্বন আছে, 1 2, এই যে 4টা। তো বাকি সবগুলোতে হাইড্রোজেন দিয়ে দিলাম, যাও বাকি সবগুলো হাইড্রোজেন দিয়ে দিলাম। বুঝো? তাহলে এটার নাম যদি আমি হাইড্রোজেন দিয়ে দেই, তাহলে এখানের মধ্যে কি পাবো? তাহলে এখানের মধ্যে যেটা পাবো সেটা হচ্ছে আমাদের 4টা কার্বন, 1টা কার্বন, 2টা কার্বন, 3টা কার্বন, 4টা কার্বন। 4টা কার্বন হলে এটাকে কি বলা হয়? বিউটেন বলা হয়। আই রিপিট, 4টা কার্বন হলে এটাকে কি বলা হয়? বিউটেন বলা হয়। তাহলে ভালো করে খেয়াল করো, যেহেতু এটা একটা বদ্ধ শিকল, তাহলে এটার নামে প্রথমে কি আসবে? সাইক্লো আসবে। এই তোমরা কি বুঝতে পারছো? তোমরা কি বুঝতে পারছো? তার মানে নামের শুরুতে কি আসবে? সাইক্লো আসবে। তো যতগুলো তুমি বদ্ধ শিকলের নাম পড়বা, মনে রাখবা ফার্স্টে কি থাকবে? সাইক্লো থাকবে, সাইক্লো থাকবে, সাইক্লো থাকবে। সো নামের প্রথমে সব সময় মনে রাখবা কি থাকবে? সাইক্লো। বদ্ধ শিকলে কি থাকে? সাইক্লো থাকে। সো এখন দেখো, এখানে বলছে, দেখো খুব সুন্দর একটা প্রশ্ন। চল আমরা অনেকগুলো এমসিকিউ সলভ করি। নিচের কোনটি মুক্ত শিকল হাইড্রোকার্বন? মুক্ত শিকল, মুক্ত শিকল কি বলছি? মুক্ত শিকল হাইড্রোকার্বন 2 ধরনের হয়, একটা হয় সম্পৃক্ত আর একটা হয় অসম্পৃক্ত। বুঝছো? সো সম্পৃক্তটাকে কি বলা হয়? অ্যালকেন, আর অসম্পৃক্তটাকে বলা হয় অ্যালকিন। কি বলা হয়? অ্যালকিন। এবং আরেকটাকে বলা হয় অ্যালকাইন। কি বলা হয়? অ্যালকাইন। এবার তুমি এখানের মধ্যে খুঁজে বের করো, এখানে খুঁজে বের করো কোনটা অ্যালকেন, কোনটা অ্যালকিন, কোনটা অ্যালকাইন। আসলে তোমরা জানো সবাই অ্যালকেনের সাধারণ সংকেত CnH2n+2। এর আরো যখন ডিটেইলসে পড়াবো না, জিনিসগুলো অনেকে হয়তো বা প্রথমবার করতেছো, তো
সো একটু ডিফিকাল্ট লাগতেছে, যারা একদম প্রথম করতেছো তারা পেইন খাইও না। তারা যখন অ্যালকিনটা পড়বা ভালো করে, অ্যালকেনটা ভালো করে পড়বা, আমার সাথে একটা লেকচার রয়েছে অ্যালকেনের আছে, অ্যালকিনের আছে, অ্যালকাইনের আছে, এই লেকচার গুলো যখন একটু ভালো করে করবা তখন দেখবা এই জিনিসগুলো অনেকটা ইজি হয়ে এসেছে। বুঝতে পেরেছ? অনেকটাই কি হয়েছে, ইজি হয়ে আসছে। সো অ্যালকাইন এখানের মধ্যে কোনটা উত্তর হবে বলো দেখি? সবাই বলতেছে সি নাম্বারটা। কেন জানো? সি নাম্বারটা কেন জানো? আমি কি বলছি, এই যে দেখো মুক্ত শিকল মানে দুই ধরনের, সম্পৃক্ত আর অসম্পৃক্ত। এই দুই মানে এই তিনটার মধ্যে যে কোনো একটা অপশন থাকলেই উত্তর হবে। মানে অসম্পৃক্ত তো সবগুলো, অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন সবগুলোই অসম্পৃক্ত। যখন আমি সম্পৃক্ত আর অসম্পৃক্ত বলি তখনই আসলে আলাদা হয়, অ্যালকেনটা সম্পৃক্ত, অ্যালকিন আর অ্যালকাইনটা অসম্পৃক্ত। সো এখন দেখো অ্যালকেনের সাধারণ সংকেত ছিল CnH2n প্লাস 2। সো তুমি যদি এখানে n এর মানটা 2 বসাও, এই যে কিভাবে 2 বসাইলা, কিভাবে বুঝলাম, এখানে দেখো 2 বসাও, এই যে 2 আছে। সো n এর মানটা তুমি এখানে 2 বসাও। সো n এর মান যদি 2 বসাও তাহলে c এখানে 2 আসবে, তাহলে h, তাহলে এখানে 2 এর পরে কি আছে, n আছে না, তাহলে 2 ইনটু 2 প্লাস কত হবে 2, তাহলে এখানের মধ্যে কি হবে C2H4 প্লাস 2, তার মানে কি হবে C2H6। তাহলে উত্তর কি হবে? উত্তর হবে এইটা। ডান বাবা, ডান ডান, ক্লিয়ার, ভেরি গুড। তারপরে দেখো বদ্ধ শিকল, দেখো ভালো করে খেয়াল করো, আমি তোমাদেরকে বারবার বলছি যদি বদ্ধ দেখো কি বলবো, বদ্ধ মানেই চোখ বন্ধ করে কি বলবো বলো, তোমরা একটু উত্তর দাও, তোমাদেরকে আমি একটু সময় দেই, তোমাদেরকে আমি একটু সময় দিই, চলো আমি তোমাদেরকে একটু সময় দিই এটা করার জন্য, তোমাদেরকে আমি একটু সময় দিই, এই দুষ্টামি করে না, এটার জন্য তোমাদেরকে সময় দিলাম 10 সেকেন্ড। দেখি কে কে উত্তর দিতে পারো, কে কে উত্তর দিতে পারো, তাড়াতাড়ি দাও, তাড়াতাড়ি দাও, তাড়াতাড়ি দাও বাবা। কোনটা হবে বলো, কোনটা হবে, বদ্ধ শিকল কোনটা? আর সময় আছে 8 সেকেন্ড, তাড়াতাড়ি উত্তর দিতে হবে, তাড়াতাড়ি উত্তর দিতে হবে বাবা। ভেরি গুড, ভেরি গুড। তার মানে এখানে উত্তর কোনটা হবে? বদ্ধ শিকল মানে কি জানি, বদ্ধ শিকল মানে কি জানি, বদ্ধ শিকল মানে জানি এই যে সাইক্লো, এই যে দেখো সাইক্লো, সাইক্লো থাকলেই বদ্ধ হয়। কি থাকলে? সাইক্লো থাকলে, সাইক্লো থাকলে, কি থাকলে? সাইক্লো থাকলে, সাইক্লো থাকলে কি হয়? বদ্ধ হয়। ক্লিয়ার, ভেরি গুড। তারপরে দেখো নিচের কোনটা মুক্ত শিকল বলো দেখি, মুক্ত শিকল, মুক্ত শিকল হাইড্রোকার্বন বলা হয়, বলো। এটার উত্তরের সময় হচ্ছে তোমাদের তাড়াতাড়ি করো বাবা, এখন এমসিকিউ প্র্যাকটিস করতে হবে, আমরা অনেকগুলো পড়া পড়েছি, আমরা অনেকগুলো পড়া পড়েছি। 30 সেকেন্ড, হাতে গনে গনে 30 সেকেন্ড, উত্তর দাও, আমি সাইডে দাঁড়িয়ে আছি, তাড়াতাড়ি উত্তর দাও দেখি। তাড়াতাড়ি উত্তর করো। সময় অলমোস্ট শেষের দিকে। ভেরি গুড। তার মানে মুক্ত শিকল মানে হচ্ছে 3 ধরনের, একটা সম্পৃক্ত আর একটা অসম্পৃক্ত। তার মধ্যে অ্যালকেনও আছে, অ্যালকিনও আছে, অ্যালকাইনও আছে, অর্থাৎ উত্তর হবে সবগুলো। বুঝতে পেরেছ? উত্তর কোনগুলো হবে? সবগুলোই হবে। তারপরে যদি আমরা দেখি এলিসাইক্লিক হাইড্রোকার্বন কোনটাকে বলা হয়, এটা অলরেডি পড়ছি। এলিসাইক্লিক হাইড্রোকার্বন বলো, তোমরা বলো এলিসাইক্লিক হাইড্রোকার্বন কোনটাকে বলা হয়, তোমরা বলো তো বাবা, এলিসাইক্লিক কোনটাকে বলে, তোমরা বলো এলিসাইক্লিক কোনটাকে বলে? অ্যালিফেটিক হাইড্রোকার্বন, বদ্ধ শিকল হাইড্রোকার্বন, মুক্ত শিকল নাকি অ্যারোমেটিক? এটা পড়ছি না। এলিসাইক্লিক মানে কি? এলিসাইক্লিক মানে কি? এলিসাইক্লিক মানে হচ্ছে বদ্ধ শিকল। কি বলছি? এলিসাইক্লিক মানে কি? বদ্ধ শিকল। তার মানে এটা হচ্ছে এই যে দেখো বদ্ধ শিকল হাইড্রোকার্বন। উত্তর হয়ে গেছে, এটা অলরেডি আমরা পড়ছি। ডান ডান, চলো তারপরে দেখো নিচের কোনটা মুক্ত শিকল হাইড্রোকার্বন, একই প্রশ্ন, মুক্ত শিকল হাইড্রোকার্বন, এটার উত্তর আমরা একটু আগেও পড়েছি, বাট এটার অপশন গুলো জানি কেমন কেমন লাগতেছে, অপশন গুলো চেঞ্জ করছি, কোনটা উত্তর হবে তাতেই বলো, একটু খুঁজে বের করো তো কোনটা মুক্ত শিকল। মুক্ত শিকল কোনগুলো হয় ভাইয়া? মুক্ত শিকল হয় অ্যালকেন, ভাইয়া মুক্ত শিকল হয় অ্যালকেন, মুক্ত শিকল হয়
অ্যালকিন এবং মুক্ত শিকল হয় অ্যালকাইন। ভাই এই তিনটা হয় ভাইয়া, এই তিনটা হয়। তাহলে আমার কথা হচ্ছে এখানের মধ্যে কোনটা আসলে অ্যালকেন, অ্যালকিন বা অ্যালকাইন, এটা তোমাকে একটু খুঁজে বের করতে হবে, এটা তোমাকে একটু খুঁজে বের করতে হবে। কোনটা হবে, কোনটা হবে বলো তো তোমরা বাবা? দেখো তো, তোমরা একটু দেখো তো, অ্যালকাইনের সংকেত মনে আছে? আমি জানি, আমি এটা পড়াইনি, আমি জানি এটা পড়া নেক্সট পড়া রিলেটেড, এটা খুঁজে বের করতে হলে নেক্সটের পড়াগুলো পড়তে হবে। বুঝতে পেরেছো? কোনো প্যারা নেই, আমি একটু বলি। অ্যালকাইনের সংকেত হচ্ছে CnH2n-2। এটা কার সংকেত? এটা সংকেত হচ্ছে অ্যালকাইনের। বুঝছো? বুঝছো? তাহলে এখানের মধ্যে দেখো এন এর মান, দেখো তো এখানের মধ্যে 3 বসাও তো। তাহলে এন এর মান যদি তুমি এখানে 3 বসাও, তাহলে C3H2 × 3 - 2, তার মানে C3H6-2, তার মানে হচ্ছে C3H4। যারা হচ্ছে গিয়ে এখনো অ্যালকিন অ্যালকেন কখনোই পড়েন নাই, আশাহত হবেন না, ইনশাআল্লাহ যখন এগুলো পড়াবো তখন ঠিকই এগুলো খুঁজে বের করতে পারবেন, 1-2 ব্যাপার। আচ্ছা, এখন আসো আমাদের যে টপিকটা, লাস্ট টপিক আজকের ক্লাসে, সেটা হচ্ছে অ্যারোমেটিক হাইড্রোকার্বন। এই অ্যারোমেটিক হাইড্রোকার্বন থেকে তোমার একটা জিনিস জানা দরকার। আমরা যে সুগন্ধিটা নেই, ওই যে আতর ব্যবহার করা হয় না, আতর ব্যবহার করা হয় না, আতর মানে সুগন্ধ জাতীয় কিছু, সুগন্ধ। এই যে দেখো, অ্যারোমা গ্রিক শব্দ থেকে আসছে। দেখো এই যে দেখো, গ্রিক শব্দ অ্যারোমা থেকে অ্যারোমেটিকটা আসছে। কোন শব্দ থেকে আসছে? গ্রিক শব্দ অ্যারোমা থেকে আসছে। এইটা এমসিকিউ এর জন্য খুবই ইম্পর্টেন্ট। কোন শব্দ থেকে আসছে বলতো? অ্যারোমেটিক। অ্যারোমা, অ্যারোমা, অ্যারোমা এই শব্দটা থেকে আসছে। অ্যারোমেটিক শব্দের অর্থ হচ্ছে সুগন্ধ। খুবই এমসিকিউ, মানে খুবই ইম্পর্টেন্ট এমসিকিউ এর জন্য। সো এটা এমসিকিউ এর জন্য স্টার চিহ্ন, স্টার চিহ্ন এন্ড স্টার চিহ্ন। বুঝতে পারছো? অ্যারোমেটিক শব্দের অর্থ কি? সুগন্ধ। অ্যারোমেটিক শব্দটা এসেছে অ্যারোমা থেকে, খুবই গুরুত্বপূর্ণ। প্রথমে অ্যারোমেটিক যৌগগুলো পাওয়া গিয়েছিল, তারা ছিল সুগন্ধ, যার কারণে এটার নামকরণ করা হয়েছে অ্যারোমেটিক। তার মানে ওই যে তোমরা কি কখনো ন্যাপথলিন দেখছিলা বলো তো? কখনো তোমরা ন্যাপথলিন ওই যে ওয়াশরুমে যে দেয় সাদা সাদা, আমার বাসায় যদি থাকতো আমি দেখাইতাম এতক্ষণ। সো ন্যাপথলিন আছে হয়তো বা, এখন গিয়ে নিয়ে আসাটা একটু প্যারা। সো তোমরা দেখবা যে বিভিন্ন ভ্যানের মধ্যে আঙ্কেলরা বিক্রি করে সাদা টাইপের ন্যাপথলিন। ন্যাপথলিনটা নাকের কাছে দেখলে একটু সুগন্ধি লাগবে, সুগন্ধি লাগে। বুঝছো? বুঝছো? এই যে ন্যাপথলিনটা কিন্তু সুগন্ধ জাতীয়। এই যে ন্যাপথলিনটা কি? ন্যাপথলিনটা হচ্ছে সুগন্ধ। এই অ্যারোমেটিক হাইড্রোকার্বন হচ্ছে ন্যাপথলিন। বুঝছো? এই দুইটা খুবই গুরুত্বপূর্ণ, মানে মানে জন্মের ইম্পর্টেন্ট বাবা। কি যে গুরুত্বপূর্ণ এই দুইটা নাম, একটা হচ্ছে ন্যাপথলিন আর একটা হচ্ছে বেনজিন। এই দুইটা নাম খুবই ইম্পর্টেন্ট। বেনজিনের সংকেত C6H6, C6H6, আর ন্যাপথলিনের সংকেত হচ্ছে C10H8, C10H8। খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। একদম স্টার চিহ্ন দিয়ে রাখো। আজকের ক্লাসের অন্যতম ইম্পর্টেন্ট টপিক এখন পড়তেছি, সেটা হচ্ছে বেনজিন এবং ন্যাপথলিন। এরা হচ্ছে অ্যারোমেটিক হাইড্রোকার্বন, অ্যারোমেটিক হাইড্রোকার্বন, অ্যারোমেটিক হাইড্রোকার্বন। ক্লিয়ার? কখনো যদি সংকেত আসে ভাইয়া C6H6, এটা কি? অ্যারোমেটিক হাইড্রোকার্বন। এটা কি? বেনজিন। C10H8, মনে করো না যে কার্বন সংখ্যা বেশি হাইড্রোজেন সংখ্যা কম, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। এই দুইটা মনে রাখবা, এই দুইটা হচ্ছে অ্যারোমেটিক হাইড্রোকার্বন, সুগন্ধ জাতীয়, খুবই ইম্পর্টেন্ট এমসিকিউ আসে। অ্যারোমেটিক ও সমতলীয় যৌগগুলো 5, 6 অথবা 7 সদস্যের হয়, মানে কার্বন সংখ্যাগুলো যে C6 অথবা হচ্ছে C10, মানে কার্বনের যে সংখ্যাগুলো দেখো 5-এর উপরে, 5ও হয় তো 6, 7, 8, 9, 10 এগুলোর উপরে হয় স্বাভাবিকভাবে। 5 হয়, 6 হয়, 7 হয়, 8 হয়, 9 হয়, 10 হয়, এই যে দেখতেই পাচ্ছ। বাট এই দুইটা খুবই ইম্পর্টেন্ট। সো এটা আমরা পরে পড়বো, আমাদের কি এমসিকিউ নাই আজকে আর। এই যে নিচের কোনটা অ্যারোমেটিক হাইড্রোকার্বন? উত্তর দাও, নিচের কোনটা অ্যারোমেটিক হাইড্রোকার্বন? খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট বাবা। তোমাদের সময় দিলাম আমি, তোমাদেরকে আমি সময় দিলাম 30 সেকেন্ড, তোমাদেরকে আমি সময় দিলাম 30 সেকেন্ড। একটু উত্তর দাও দেখি, তোমরা একটু উত্তর দাও, আমি একটু দেখি তোমরা কি কি উত্তর দিচ্ছ। দুইটা নাম মুখস্থ রাখবা, ঠোঁটের আগায় রাখবা। কোনটা অ্যারোমেটিক হাইড্রোকার্বন? মুখের আগায় রাখবা, একদম মুখের আগায় রাখবা বাবা। আমার মাথাটা এত বড় দেখা গেলে অপশন কিভাবে দেখতেছো তোমরা? নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ।
এভাবে কমেন্ট পড়তেছিলাম আমি। যাক ঠিক আছে, এবার দেখো ক্যামেরার সামনে গিয়ে দাঁড়াই গেছিলাম। যাক এবার দেখো 30 সেকেন্ডের উপরে চলে গেছে। কয়টা জিনিসের নাম ছিল? ন্যাপথলিন। মনে রাখবা, ন্যাপথলিনের সংকেতটা মনে রাখবা, C10H8। কাজে লাগবে জীবন দশায়, এটা খুবই কাজে লাগবে, খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। তারপরে দেখো নিচের কোনটা? নিচের কোনটা? অ্যারোমেটিক হাইড্রোকার্বন। অ্যারোমেটিক হাইড্রোকার্বন। দেখো এবারও অপশন গুলো দেখো, এবারে উত্তরটা দাও তো দেখি, আমি কোনো কথা বলতে চাই না, এবার উত্তর দাও দেখি কোনটা হবে। কোনটা হবে উত্তর? কোনটা? খুবই ইম্পর্টেন্ট বাবা, কোনটা হবে? সবাই বলতেছে ডি নাম্বারটা, মাশাআল্লাহ। নিচের কোনটা? অ্যারোমেটিক হাইড্রোকার্বন। সবাই বলতেছে ডি নাম্বারটা, মাশাআল্লাহ। তো এখন দেখো তার মানে কি হবে বলো তো বাবা? কি হবে? কি হবে? বেনজিন হবে। সংকেত বেনজিনের কি? C6H6। বুঝতে পারছো? ক্লিয়ার? ভেরি গুড। এখন দেখো, এখন টপিক হচ্ছে এইটা আসলে মাঝে মাঝে আসলে সেদিন একজন প্রশ্ন করেছে যে ভাইয়া বেনজিন একটি অ্যারোমেটিক হাইড্রোকার্বন, ব্যাখ্যা করো। এটা কি ব্যাখ্যা দিব আসলে? এই ব্যাখ্যাটা কি দিব আসলে? পরীক্ষায় যখন আসবে তখন কি দিব? মনে রাখবা, তোমরা কি একটু এইচএসসির পড়া পড়তে চাও যে ভাইয়া এটা একটু এইচএসসি পড়া দিয়ে দিতে হবে? এটা ব্যাখ্যাটা না, এটা ব্যাখ্যা তেমন যদি পরীক্ষায় আসলে ব্যাখ্যাটা যদি কখনো আসে, এটা তোমাদের বইয়ে ব্যাখ্যা নাই। তোমরা যদি পড়তে চাও আমি পড়াই দিই, ব্যাখ্যা নাই। ব্যাখ্যা কই থেকে নিব? এইচএসসি থেকে নিব। এইচএসসি এর হাকেল তত্ত্ব থেকে ব্যাখ্যা নিতে হবে। হাকেল তত্ত্ব থেকে ব্যাখ্যা নিতে হবে, হাকেল চাচার তত্ত্ব থেকে। তোমরা কি পড়তে চাও বলো তো একটু? আমি এইটা একটু মনোযোগ দিতে হবে, একটু কঠিন লাগতে পারে হালকা হালকা, পরে মনে হইতে পারবে ফারদিন ভাইয়া মনে হয় অনেক কঠিন প্রশ্ন সলভ করায়। হ্যাঁ আচ্ছা সেরা। আরে তোমরা যদি পারো মাশাআল্লাহ, খুবই লাভ ইউ বাচ্চা কাচ্চারা, তোমরা এত ভালো, তোমরা এত ভালো। আমি এতক্ষণ হলে শেষ করে দিতাম আসলে, পড়া তো শেষ, পড়া শেষ আজকের ক্লাসে। বাট বাচ্চা কাচ্চারা দেখো এখানের মধ্যে যে অ্যারোমেটিক হাইড্রোকার্বন মানে হচ্ছে গিয়ে তোমার কি, বেনজিন একটি অ্যারোমেটিক হাইড্রোকার্বন, ব্যাখ্যা করো। এটা হচ্ছে আমি ব্যাখ্যা করবো। এখন দেখো হাকেল তত্ত্বটা কি, আমরা এখানে আগে বুঝতে হবে হাকেল তত্ত্বটা কি। হাকেল তত্ত্বটা কি এটা একটু তোমাদেরকে বুঝাই আগে। দেখো আগে যদি তোমরা হাকেল তত্ত্ব বুঝো তাহলে জিনিস ইজি। হাকেল তত্ত্ব, উনি আসলে তার তত্ত্বে বলে গেছে, উনি তার তত্ত্বে বলে গেছে কোন যৌগ, বুঝো, কোন যৌগ অ্যারোমেটিক হবার শর্তটা কি? অ্যারোমেটিক হবার শর্ত হলো একটু লিখে নিবা। উনি একটা কথা বলছে যে কোনো একটা যৌগ যদি অ্যারোমেটিক হতে চায় তাহলে সেটা হওয়ার শর্তটা কি? দেখো ভালো করে খেয়াল করো, সেটা শর্তটা হচ্ছে, ভালো করে বুঝো, 4n+2। এটা আপাতত লিখো বাবা, লিখো। সংখ্যক পাই ইলেকট্রন থাকতে হবে। পাই ইলেকট্রনকে আমি বুঝাচ্ছি, পাই ইলেকট্রন থাকতে হবে। এটা একটু লিখে নাও বা বুঝে নাও, আমি একটু বুঝাচ্ছি। এখানে আমি এখন পর্যন্ত কিছু বুঝাই নাই, কিন্তু সূত্রটা জাস্ট একটু লিখে দিচ্ছি। n মানে বুঝায় চক্রের সংখ্যা। কিসের সংখ্যা? চক্রের সংখ্যা। কি চক্র? যেমন আমি যদি বলি, আমি যদি তোমাদেরকে একটা উদাহরণ দেই, এই যে বেনজিন যদি দেখো, বেনজিন যদি দেখো এখানে চক্র কয়টা? এখানে বেনজিনে দেখবা চক্র হচ্ছে একটা। এই যে পুরাটা একটা চক্র, পুরাটা একটা গোল, তখন এখানে n এর মান তুমি 1 বসাও। বুঝছো? মানে এইটা বলছে যে তার শর্ত হচ্ছে পাই ইলেকট্রন থাকতে হবে। এখন অনেকে বুঝবে না ভাইয়া পাই ইলেকট্রন জিনিসটা কি, আমি বুঝাচ্ছি পাই ইলেকট্রনটা কি আমি বুঝাচ্ছি। এটা নিয়ে কোনো রকম প্রেশার নিয়েন না, একটু আগে এইটা বুঝেন। হাকেল চাচা কি বলছে? হাকেল চাচাজি বলছে
যে কোনো একটা যৌগ যদি অ্যারোমেটিক হতে চায় সেটা শর্ত হচ্ছে 4n+2 সংখ্যক পাই ইলেকট্রন থাকতে হবে। তার শর্তটা এরকম কি, 4n+2 সংখ্যক পাই ইলেকট্রন কি আসলে দেখো আমি তোমাদেরকে বুঝাই পাই ইলেকট্রন জিনিসটা কি, এইটা একটু তোমাদেরকে বোঝানো জরুরি। দেখো ধরো এটা একটা বেনজিন না, এটা একটা বেনজিন না, এই বেনজিনে এই যে ডাবল বন্ড গুলো আছে না, এই যে ডাবল বন্ড গুলো আছে না বাবা, এই ডাবল বন্ড গুলো আছে না, এইগুলাকে বলা হয়, এইগুলাকে বলা হয়, এই যে ভিতরে লাল যে বন্ড এদেরকে বলা হয় কি জানো, এদেরকে বলা হয়, সব সময় মনে রাখবা, পাই বন্ড বলা হয়, পাই বন্ড বা পাই বন্ধন বলা হয়। জানি অনেকের ক্ষেত্রে কঠিন লাগতেছে, খুবই সোজা। ভিতরের যে দ্বিবন্ধন আপনারা যে পড়েন না, এই যে দেখেন কার্বন কার্বন দ্বিবন্ধন, প্রথমটা হচ্ছে বলা হয়, সবসময় মনে রাখবেন, সিগমা বন্ড। এই যে 2 নাম্বার যে বন্ডটা, 2 নাম্বার ভিতরের মানে প্রথম বন্ডটা সিগমা হয়, এটা আমরা পরে পড়বো, জাস্ট একটু বলছি। 2 নাম্বার বন্ডটা সবসময় পাই বন্ড হয়, বুঝছো? এই যে দেখো ভিতরের বন্ডটা পাই বন্ড, ভিতরের বন্ডটা পাই বন্ড, ভিতরের বন্ডটা পাই বন্ড। একটা জিনিস মনে রাখবা, একটা জিনিস মনে রাখবা যে একটি, এটা আমি একটু সাইডে লিখে দেই, আমি একটু সাইডে লিখে দেই, দেখো একটি পাই বন্ড সমান সমান 2টি পাই ইলেকট্রন, মনে রাখবা। এই যে দেখো তোমরা যে এখানের মধ্যে বন্ড গুলো পড়তেছো না, এই যে দেখো একটা বন্ডের এ পাশে একটা ইলেকট্রন থাকে, এ পাশে একটা ইলেকট্রন থাকে, একটা বন্ডের এ পাশে একটা ইলেকট্রন থাকে, এ পাশে একটা থাকে, এ পাশে একটা ইলেকট্রন থাকে, এ পাশে একটা ইলেকট্রন থাকে। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? তার মানে একটা জিনিস বোঝার চেষ্টা করো বাবা, সেটা হচ্ছে যে যদি কখনো এরকম একটা বন্ড দেখো, একটা বন্ড মানে এই যে একটা বন্ড, এই যে একটা বন্ড, একটা বন্ডে কয়টা পাই ইলেকট্রন, 2টা পাই ইলেকট্রন। পাই বন্ড কোনগুলো, 2 নাম্বার যে বন্ডগুলো সেইগুলোকে কি বলা হয়, পাই বন্ড বলা হয়। সো তুমি এখন বলো তো বেনজিনে পাই ইলেকট্রনের সংখ্যা কয়টা, বলো দেখি, বলো দেখি, কে বলতে পারবা, কেউ কেউ কি বলতে পারবা, কেউ কি বলতে পারবা, বলো, তোমরাই বলো, আমি এখানে একটু টান দেই, বলো বেনজিনে, বেনজিনে পাই ইলেকট্রন সংখ্যা কতটা, বলো সংখ্যা কতগুলো বলো। পাই বন্ড কয়টা আছে, একটা পাই বন্ড, 2টা পাই বন্ড, 3টা পাই বন্ড। তাহলে 3টা যদি পাই বন্ড থাকে তাহলে পাই ইলেকট্রনের সংখ্যা কয়টা বলো তো, 6টি না? দেখো বাবা যারা বুঝো নাই তাদের জন্য বলতেছি, যারা বুঝতেছো না তাদের জন্য বলতেছি, একটা জিনিস বুঝো, একটা জিনিস বুঝো, এটা হচ্ছে পাই বন্ড। তাহলে বেনজিনে পাই বন্ড কয়টা, একটা পাই বন্ড, 2টা পাই বন্ড, 3টা পাই বন্ড। তাহলে একটা বন্ডে ইলেকট্রন 2টা থাকে। তাহলে ভালো করে খেয়াল করো, ভালো করে খেয়াল করো, তাহলে বেনজিনে পাই ইলেকট্রন সংখ্যা কয়টা, কয়টা, 6টা না, 6টা না, 6টা তো, ভেরি গুড ভেরি গুড। তাহলে এবার আসো হাকেল চাচার কাছে আসো, হাকেল চাচা আসো, হাকেল চাচার কাছে আসো বাবা, তুমি এখন হাকেল চাচার কাছে আসো। হাকেল তত্ত্ব অনুসারে, হাকেল তত্ত্ব অনুসারে কেউ যদি অ্যারোমেটিক হাইড্রোকার্বন হতে চায় তার 4n+2 সংখ্যক পাই ইলেকট্রন থাকতে হবে, বুঝো? তাহলে বলো তো বেনজিনে, বলো বেনজিনে, আই রিপিট, বেনজিনে এন এর মান কত বলো তো, 1 না? তুমি বলো তো কেন, কেন বেনজিনে এন এর মানটা 1 হইলো ভাইয়া? কারণ হচ্ছে যদি এরকম চক্র থাকে একটা তাহলে এন এর মান 1। যদি কখনো খেয়াল করো যে ভাইয়া, যদি কখনো খেয়াল করো যে ভাইয়া আপনার এখানে চক্রের সংখ্যা যদি এরকম হয়ে যেত, এরকম হয়ে যেত, তাহলে এন এর মান হইতো 2। যদি এরকম হইতো চক্র সংখ্যা হইতো একটা, এন এর মান 1। সো যদি এরকম হইতো কখনো অ্যানথ্রাসিন যেটাকে বলা হয়, হ্যাঁ অ্যানথ্রাসিন তোমরা পড়বা পরবর্তীতে, এরকম ভিতরে এরকম গোল ডিব্বা থাকে, আসলে আমি এত চক্রমক্র দিতেছি না। তাহলে এন এর মান কত, 3, এন এর মান কত, 3, তাই না? বলো তো বাবা, এন এর মান হয়ে যায় 3। তার মানে একটা ব্যাপার ভালো করে খেয়াল করো, এখানে হাকেল তত্ত্ব অনুসারে হাকেল চাচা কি বলছে, আসলে হাকেল চাচা কি বলছে,
বেনজিন যদি অ্যারোমেটিক হতে চায় এই শর্তটা মেনে চলতে হবে। তাহলে দেখো তো বাবা, ভালো করে খেয়াল করো তো, এখানে এন এর মান বেনজিনের কত বসাবো বলো তো? 1 বসাবো না, বেনজিনে যেহেতু চক্র একটা। তাহলে দেখো 4 × 1 + 2, তাহলে এখানের মধ্যে কি হবে? 6টা। দেখো তো মিলে কিনা। বেনজিন যখন তুমি হিসাব করছিলা 3টা দিয়ে, 6টা হয়। দেখো 6টা হয়। দেখো দেখো দেখো, 3টা বন্ড, 3টা পাই বন্ড, 6টা। এখানের মধ্যে তাহলে কি এন এর মান 1 বসাই দিল, এটা মানে তার মানে কি হাকেল তত্ত্ব কি মানছে? তোমরা বলো আমাকে, হাকেল তত্ত্ব কি মানলো? বলো 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 বাবা, বলো বাবা, বলো 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 বলো। এক্স্যাক্টলি, একজন সুন্দর কথা বলছে, বুশরা বলছে সিগমা বন্ড স্ট্রং এন্ড পাই বন্ড ইজ স্ট্রং, পাই বন্ড হচ্ছে উইক। সত্যি কথা, সত্যি কথা, সত্যি কথা। তোমরা কি বুঝতে পারছো? তোমরা কি বুঝতে পারছো বাবা? তোমরা কি ক্লিয়ার? তোমরা কি ক্লিয়ার? বলো, তোমরা কি বুঝতে পেরেছো বাবা? বলো, আমি জানি হয়তোবা তোমাদের কাছে কঠিন লাগলো নাকি, বলো তো বাবা? অনেক, বলো তো বাবা, অনেক কঠিন করে ফেললাম নাকি বলো তো? খুব বেশি কঠিন না। এটা হচ্ছে বেনজিন, বেনজিনের পাই ইলেকট্রন দেখবা কয়টা আছে? একটা বন্ড, দুইটা বন্ড, তিনটা বন্ড। এক একটা বন্ডে ইলেকট্রন থাকে দুইটা। বেনজিনে পাই ইলেকট্রন সংখ্যা হচ্ছে 3টা পাই বন্ড, 6টা ইলেকট্রন। এখানের মধ্যে দেখো হাকেল তত্ত্ব অনুসারে 4n + 2 সংখ্যক। তাহলে এই যে দেখো এন এর মান কত? 1 বসাই দিলেই হবে। এই যে বেনজিনের চক্র সংখ্যা একটা। বুঝতে পেরেছো? ভেরি গুড, ভেরি গুড। এই যে লাভ ইউ বাচ্চা কাচ্চারা, এই যে তোমরা কত সুন্দর বুঝো আসলে, কত সুন্দর বুঝো আসলে। নিচের কোনটা অ্যারোমেটিক হাইড্রোকার্বন খুঁজে বের করো। এখন থেকে পারবা ইনশাল্লাহ বাবা, আশা করি পারবা, পারবা ইনশাল্লাহ। তোমরা যা মেধাবী মাশাআল্লাহ, যে কোনো প্রশ্ন পারবা, খুবই ভালো লাগতেছে। নিচের কোনটা অ্যারোমেটিক হাইড্রোকার্বন বলো তো? কোনটা অ্যারোমেটিক? অ্যারোমেটিক দুইটা হয়, অ্যারোমেটিক হয় দুইটা। একটা হচ্ছে ন্যাপথলিন আর একটা হচ্ছে বেনজিন, দুইটাই সংকেত। অ্যারোমেটিক দুইটাই হয়, বারবার বলতেছি। একটা হচ্ছে C6H6 আর একটা হচ্ছে C10H8। এই দুইটা একটু মনে রাখতে হবে। বুঝতে পেরেছো? তো এটা হচ্ছে ন্যাপথলিন, এটা হচ্ছে বেনজিন। উত্তর কি হবে? ভেরি গুড, ন্যাপথলিন, ন্যাপথলিন। বুঝতে পেরেছো? তারপরে দেখো, ও থ্যাংক ইউ বাচ্চা কাচ্চারা, আজকের ক্লাস এই পর্যন্ত। বলো কেমন লেগেছে? তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা 1.5টা ঘন্টা ধরে আমার ক্লাস করতেছো। আমি 1.5 ঘন্টা হবে না, 1 ঘন্টা 15 মিনিট বা 16 মিনিট বা 20 মিনিট। সো ক্লাসটা পুরো সময় ধরে করতেছো। সুতরাং গিফট জিততে হলে কি করতে হবে? নোট সাবমিট করতে হবে। এই যে আজকে থেকে গিফট হয়ে গেল। সো এখন আমি তোমাদেরকে বলি, এই মানে আমি তোমাদেরকে একটা কথা বলি, নেক্সট ক্লাস কবে আছে কেউ বলতে পারবা? নেক্সট ক্লাস কবে বলো? নেক্সট ক্লাস কবে বলো? তোমরা কেউ বলো দেখি, নেক্সট ক্লাসটা কবে বলো? নেক্সট ক্লাস হচ্ছে বৃহস্পতিবার, মানে আজকে 21 তারিখ। আজকে কি আসলে 21 তারিখ? হ্যাঁ, 23 তারিখ। 23 তারিখ রাত কতটায় বলো তো? একই সময়, 9টা 30-এ ইনশাআল্লাহ। সো এখন কি করতে হবে? এই 23 তারিখ 9টা 30-এর আগে, আই রিপিট, 23 তারিখ 9টা 30-এর আগে আজকের ক্লাসের সকল হোমওয়ার্ক সাবমিট করতে হবে। এখন আমি জানি, এখন যদি আমি এটা শেষ করি, মিনিমাম ধরো হচ্ছে উঠে গিয়ে দেখবো 50 থেকে 60টা SW সাবমিট হয়েছে। সো আমি আস্তে আস্তে অ্যাপ্রুভ করব, কেউ মনে কইরেন না। হয়তোবা আজকে কিছু করব, কালকে কিছু করব, পরশুদিন কিছু করব, আস্তে আস্তেই করি না, যাতে তোমার আসলে একসাথে যদি 50টা করে আমার তো কোনো সমস্যা নাই, বাট আমি চাই আপনার নোটটা সবাই দেখুক, সবার নোটটাই সবাই দেখুক। একই সময় 50টা SW যদি আমি বা হচ্ছে কি এই ধরেন নোট সাবমিট করি, সো কারোটাই ভালোভাবে যাবে না কারো কাছে। সবাই মনে করবে এই গুরুত্ব নোটের গ্রুপ, কি নোটের ফাটাফাটি হয়ে যাচ্ছে। বুঝতে পেরেছো আমার কথা? সো যেটা করব আস্তে আস্তে করব, ধীর সুস্থে করব, আস্তে আস্তে যাব, সবারটাই করব, কোনো চিন্তা করেন না। আরেকটা কথা সেটা হচ্ছে, যেটা করবেন সেটা হচ্ছে চেষ্টা করবেন, ক্যাম স্ক্যানার আপনারা চিনেন? ক্যাম স্ক্যানার, আপনাদের একটা বুদ্ধি বলে দিই নোট সুন্দর করার জন্য। ক্যাম স্ক্যানার চিনেন? ক্যাম স্ক্যানার,
ক্যাম স্ক্যানার দিয়ে ছবি তুলে স্ক্যান করবেন, পিডিএফ করার দরকার নেই। পরে স্ক্যান হবে যখন, তখন ক্যাম স্ক্যানের ভিতরে সেভ টু গ্যালারি একটা অপশন আছে, সেটা যদি করেন লেখাটা পরিষ্কার আসবে। বুঝেন, আপনি নোট যদি সাবমিট মানে গিফট জিততে হলে যে নোটটা যে করতে হবে, খাতা অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, লেখা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, ছবি ভালো করে তুলতে হবে। কেউ উত্তরবঙ্গে আরেকটা ছবি দক্ষিণবঙ্গে, এই যে ভাইয়া এই যে নোট এখানে, এই যে ভাইয়া এখানের মধ্যে হাত তুলে ছবি তুলতেছি, এমন করেন না। এমন করে যাতে মানে কানা যাতে না হয়ে যায়, বুঝছো? ও আচ্ছা, স্লাইডটা ক্লাস শেষে দিয়ে দিব। এবং আরেকটা কথা, সেটা হচ্ছে ক্লাসটা কেমন লেগেছে তোমরা বুঝতে পারছো তো? সো ক্লাসটা কেমন লেগেছে সবাই অবশ্যই সাবমিট করতে ভুলবা না। তোমরা কি বুঝতে পারছো সবাই আজকের ক্লাস? তোমরা কি বুঝতে পেরেছো? তোমরা কি বুঝতে পেরেছো? তোমরা কি বুঝতে পেরেছো? আসো, এই তোমাদের সাথে দেখা করার জন্য দেখো কে চলে আসছে। চলে আসছে আম্মু। ভয় পেয়েছ? আম্মু থাক। আম্মু তুমি ওই পাশে থ্যাংক ইউ কি দেখো, ওই যে ওই পাশে, ওই যে ওই যে ওই যে ওই যে অনেক কষ্ট করে ক্লাস করছে এতক্ষণ, ওই যে হাই দাও। হ্যালো কি মা? এই যে ওই পাশে দেখো, ওই যে ওই যে ওই যে হাসি তো হাসি তো হাসি তো। সবাইকে বলো গিফট জিততে চাও, নোট সাবমিট করো। রোবট হয়ে গেছো? তোমাদের ক্যামেরার সামনে আসলে কেমন জানি রোবট রোবট হয়ে যায়। হ্যাঁ ধরো। ও পুরাটা সময় ম্যাক্সিমাম সময় আমার ক্লাস এখানে বসে বসে এক সাইডে ক্লাস বসে বসে দেখে, বুঝছো? যাই হোক বাচ্চা কাচ্চারা, লাভ ইউ। তোমরা খুব তাড়াতাড়ি হচ্ছে ক্লাসের নোটগুলো সাবমিট করে ফেলো। ইনশাআল্লাহ তোমাদের সাথে দেখা হবে নেক্সট ক্লাসে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম।